কিছু বলবে ভাবি? আপনার জন্য মা এগুলো পাঠিয়েছেন। দাও। মোম ড্রয়িং রুম থেকে চলে আসার সময় আয়মান পেছন থেকে ডেকে ওঠে। ভাবি তুমি কি কিছু দেখেছো? কি দেখার কথা বলছেন ভাইয়া? তখন টিভিতে কিছু দেখেছো কি? মোম থমথমে খেয়ে যায়, আমতা আমতা করে বলল। জি না। আয়মান স্বস্তির নিঃশ্বাস ফেলে, পাকোড়া হাতে তুলে নিয়ে এক কামড় দিয়ে খেতে খেতে চনমনে কণ্ঠে বলল। না দেখলেই ভালো। অবশ্য দেখলে আরো ভালো। ভাইয়ার জন্য সবকিছু সুবিধা হবে। জি। কিছু না, না বুঝে থাকলে ব্রো বুঝিয়ে দেবে। টেনশন করো না। মোম সেখান থেকে চলে আসলো। আয়মানের কথা ওর মাথায় ঢুকলো না। আয়মান রিমোট দিয়ে পুনরায় টিভি অন করলো। ততক্ষণে চলমান হিন্দি গানটা শেষ হয়ে গিয়েছে। এই নিয়ে আয়মানের আফসোসে শেষ নেই। কে বলেছিল এখন পাকোড়া নিয়ে আসতে? আয়মান বলেছিল? বলেনি তো। তাহলে কেন আসলো? আসলো তো আসলো, একেবারে কিসিং সিনে আসতে হলো। আশ্চর্য, দেশে কি মানবতা বলতে কিছু নেই? নিষ্পাপ একটা বাচ্চাকে এভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয়? কষ্টে ভরা মন নিয়ে আয়মান টিভির চ্যানেল পাল্টাচ্ছে, যদি আবার কোনো রোমান্টিক গান চোখে পড়ে সে আশায়। দুপুরে সবাই মিলে একসাথে খেতে বসেছে। আগুনের ফ্ল্যাটের ডাইনিং টেবিলটা বেশ ভালোই বড়, 6 জনের জন্য পারফেক্ট। আগুন ভীষণ তৃপ্তি করে খাচ্ছে। মায়ের হাতের রান্না তার বরাবরই পছন্দের। রাশেদ আসার পর আগুনের সাথে তেমন কথা বলেননি। যতটুকু বলেছেন সবই মোমের ব্যাপারে। তবে ছেলের প্রতি তিনি খুশি। মোম কোনো অভিযোগ করেনি। উল্টো আগুন যে কতটা যত্নশীল সেটা জানিয়েছে। যত্নশীলের কথাটা অবশ্য মিনার থেকে জানতে পেরেছেন। তার মানে আগুন মোমকে ভালো রাখার চেষ্টা করছে। বিষয়টিতে তিনি চরম আপ্লুত। খাওয়া শেষ করে রাশেদ রুমে চলে গেলেন। মিনা সবকিছু গুছিয়ে তিনিও চলে গেলেন। ময়ূরী মোমের সাথে আগুনের রুমে আসলো। বসে বসে গল্প গুজব করছে। আগুন আয়মান দুজন ড্রয়িং রুমে বসা। মোটা একটা বই নিয়ে আগুন সোফায় বসলো। মনোযোগ দিয়ে একের পর এক পৃষ্ঠা উল্টে কিছু খুঁজছে। টিভিতে দুপুরে নিউজ চলছে। আয়মানের রাগ হচ্ছে। খাওয়ার পর কেউ নিউজ দেখে? কোথায় ভালো দেখে একটা রোমান্টিক ইংলিশ মুভি দেখবে, সেটা থেকে আইডিয়া নিয়ে বউয়ের সাথে রোম্যান্স করবে। তা না করে খবর দেখছে। এরকম নিরামিষ মার্কা জামাই হলে বউ 4 দিনও টিকবে না। কিন্তু আইমান এমনটা কখনোই হতে দিবে না। এমনিতেই বউ ছাড়া এতিম হয়ে আছে। বউকে কোনো অভিযোগ করার সুযোগ দিবে না। সারাক্ষণ আদরের উপর রাখবে। এত আদর করবে যেন পাশের বাসার আন্টিরাও ওর বউকে দেখে হিংসা করবে আর বলবে, ইস, আমার স্বামী যদি আইমানের মতো হতো। ব্রো একটা কথা বলার ছিল। আগুন বইয়ের পাতায় নজর রেখেই জবাব দিল। বল। বলছিলাম কি, তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমিও তোমাকে হেল্প করব। ঠাস করে বল বন্ধ করে ভ্রুকুচকে আইমানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। ভাইয়ের চাহনি দেখে আইমান ভরকে গেল। ব্যগ্র কণ্ঠে বলল, এভাবে তাকিও না, আমার লজ্জা লাগে। এরকম চাউরিতে ভাবিকে দেখো, আমাকে না। আগুন চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল। ফাজলামি বাদ দিয়ে যা বলার সরাসরি বল, মেজাজ খারাপ করবি না। আয়মান শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে উঠল, রেগে যাচ্ছ কেন? একদম ধমকাবে না। ধমক দিলে বলবো না। তোর এসব ফালতু কথা শোনার সময় নেই। আয়মান বাঁকা হেসে জবাব দিল। শুনবে না ভালো কথা? দেখো, পরে আবার আফসোস করো না। আয়মানের কথায় আগুন সিরিয়াস হয়ে তার দিকে তাকায়। রাশভারী কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে বলতো? এনিথিং সিরিয়াস? নাথিং সিরিয়াস, তবে আবার সিরিয়াসও। হেয়ালি না করে বলবি এক্স্যাক্টলি কি বলতে চাস। এই মাসের 8 তারিখে ভাবির জন্মদিন। চমকে যায় আগুন। মোমের জন্মদিন আর ও জানে না। আয়মান না বললে হয়তো জানতেও পারতো না, আর না জানার চেষ্টা করত। তুই কিভাবে জানলি? আসার সময় মা ময়ূরীকে বলেছিল, তখন শুনেছিলাম। কি সব প্ল্যান আছে নাকি? ও, খেপে উঠল আয়মান। চাপা রাগ দেখিয়ে বলল, ওহ, মানে তুই ভাবিকে সারপ্রাইজ দিবি না? আগুন ভাবলিসহীন ভাবে বলল, সারপ্রাইজ দেওয়ার কি আছে? যাকগে, এবার বল তোর কি হেল্প চাই। সময় আসুক তখন বলবো। এতটুকু বলতে পারি, মেয়ে ঘটিত ব্যাপার। আগুন চোখ রাঙিয়ে তাকায়। কিছু করা কথা শোনাতে চেয়েও শোনালো না। আগুনের মস্তিষ্কের ভেতর এখন মোমের জন্মদিনের তারিখ ঘুরছে। বিকেলে সবাই চলে গিয়েছে আগুনের ফ্ল্যাট থেকে। মোম থাকতে বলেছিল, মিনা না করে দিয়েছেন। মানুষ 6 জন, রুম 2টা।
একটাতে আগুন মোম থাকলে অন্যটিতে মিনা আর রাশেদ, বাকি রইল ড্রয়িং রুম। সেখানে ময়ূরী আইমান অ্যাডজাস্ট করে কিভাবে থাকবে? সত্যি বলতে মিনার থাকতে ইচ্ছে করছিল, কিন্তু রাশেদের কথায় আর কিছু বলতে পারেননি। অন্ধকারাচ্ছন্ন রাত, আজ আকাশে চাঁদের দেখা নেই। চারপাশে ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে। বাইরে জোরে বাতাস বইছে। বারান্দার দরজা খোলা, সেখান থেকে শন শন করে বাতাস রুমের মধ্যে প্রবেশ করছে। মোম গুটিসুটি হয়ে পেটের উপর বালিশ রেখে বিছানায় বসে আছে। আগুন কিছু কাগজপত্র একটা ফাইলে গুছিয়ে রেখে বারান্দার দরজা আটকে বিছানায় এসে বসেছে। আগুনকে দেখে মোম নড়েচড়ে বসল। আগুন ভ্রুকুচকে চেয়ে আছে, গম্ভীর কণ্ঠে বলল। কিছু বলবে? মোম যেন আগুনের কথার অপেক্ষাতেই ছিল, হাস্যোজ্জ্বল মুখে বলল। আজকের সময়টা অনেক ভালো কেটেছে, সবাই মিলে কত মজা হলো, বলুন। তুমি খুশি? মোম অধরে হাসি বজায় রেখে উত্তর দেয়। খুব খুশি। কিন্তু আমি খুশি না। মোমের হাসি মুছে গেল, মায়া ভরা নয়নে চেয়ে শুধালো। কেন? আমি পাশে বসাতে তুমি দূরে সরে গিয়েছো কেন? মোম মুখ কালো করে বলল। দূরে কোথায় সরেছি? তখন তো এমনি আপনাকে জায়গা করে দিয়ে নড়ে চড়ে বসলাম। আচ্ছা, তাহলে এখন আরেকটু কাছে ঘেঁষে বসি। মোম মাথা নেড়ে সাই জানালো। আগুন সত্যি সত্যি একদম মোমের শরীরের সাথে লেগে বসে পড়ল। আগুনের সংস্পর্শে মোমের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আগুন মোমের তুলতুলে নরম একটা হাত নিজের শক্ত হাতের মুঠোয় নিয়ে নীরের স্বরে বলে উঠল। মোম, মনে করো আমি তোমাকে কোনো সারপ্রাইজ দিলাম, তো তুমি এর বিনিময়ে আমাকে কী দেবে? মোম গোমরা মুখে চঞ্চল কণ্ঠে বলল। আপনি সব সময় দেওয়া নেওয়ার কথা কেন বলেন? কিছু হলেই আমি কি পাবো, আমাকে কি দেবে বিনিময় ছাড়া? আপনি কিছু বোঝেন না। আগুনের মেজাজ খারাপ হলো, গম্ভীর কণ্ঠে বলল। এটা সবার ক্ষেত্রে না, এই বিনিময়ের ব্যাপারটা শুধু তোমার ক্ষেত্রে প্রযোজ্য। তোমাকে আমি কোনো কিছুই ফ্রিতে দিব না। তোমাকে কোনো জিনিস দিলে সেটার বিনিময়ে তোমাকেও আমাকে অন্য কিছু দিতে হবে। মোম অবুঝের মতো প্রশ্ন করে। কি দেব? আগুন ফট করে নিজের হাতের মুঠোয় থাকা মোমের হাতটা উঠিয়ে হাতের উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে দেয়। মোম হকচকিয়ে যায়। আগুন তার বলিষ্ঠ এক হাত বাড়িয়ে মোমের মসৃণ কোমর চেপে নিজের আরও কাছে নিয়ে আসে। কপালে কপাল ঠেকিয়ে নেশাক্ত গলায় বলল। এমন কিছু যেটা তোমার আমার মধ্যকার সম্পর্কের সকল দূরত্ব ঘুচিয়ে দেবে। দুজনের তপ্ত নিঃশ্বাস খুব কাছে থেকে শোনা যাবে। আমি চাইবো তুমি নিজে থেকে বোঝো, জানো, কিন্তু আমি কখনো তোমাকে মুখ ফুটে তা বলতে পারবো না। তবে সেটা তোমাকে অনুভব করানোর চেষ্টা করতে পারবো। হৃদয় নিগ্রানো মনের গহীনের প্রেমময় উষ্ণ উত্তাপে ঝলসে দিতে পারবো। মধ্যরাতে সব কিছু যেমন নিস্তব্ধতায় ছেয়ে থাকে, ঠিক তেমনি বদ্ধ কক্ষে দুজন নরনারীর শ্বাস প্রশ্বাস ব্যতীত আর কিছুই শোনা যাচ্ছে না। আগুনের এমন হুট করে কাছে আসায় মোমের ছোট্ট সত্তা কেঁপে ওঠে। গলা শুকিয়ে আসছে, বুকের ভেতর হৃৎপিণ্ডটা বেরিয়ে আসতে চাচ্ছে। হাত পায়ে মৃদু কম্পনের সৃষ্টি হয়েছে। আগুনের শক্ত হাতের মুঠোয় থাকা মোমের নরম হাতের সেই কম্পন টের পায় সে। আগুনের চোখ দুটো বন্ধ ছিল। চোখ খুলে তড়িৎ বেগে মোমের থেকে ছিটকে দূরে সরে যায়। পুনরায় চোখ বুঝে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করে। মোমের শরীর এখনো কাঁপছে। আগুনের বলা এক একটি শব্দের বাক্য তীরের মতো ছুটে গিয়ে তার হৃদয়ে আঘাত হেনেছে। মোম অবুঝ নয়, আগুনের বলা প্রতিটা বাক্য সে গভীরভাবে উপলব্ধি করেছে। গ্রামের থাকতে পাশের বাড়ির ভাবি নিজের বিবাহিত বান্ধবী দাদি নানির কাছ থেকে খুব ভালোভাবেই জানতে পেরেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয়। এসব কিছু জানা সত্ত্বেও মোমের মধ্যে ভয় কাজ করছে। কেন হচ্ছে সেটা বুঝতে পারছে না। আগুন মনে মনে অনুতপ্ত। এক্ষুনি কি করতে যাচ্ছিল ও? মোমের পারমিশন ছাড়া তার এতটা কাছে যাওয়া উচিত হয়নি। মোমের নিশ্চয়ই অস্বস্তি হচ্ছে। আগুন অপরাধী গলায় বলল। সরি মোম, কিছু মনে করো না, আর এরকম হবে না। মোম চৌকিতে তাকালো, ভ্রুকুচকে চেয়ে বলল। ক্ষমা কেন চাচ্ছেন আপনি? ক্ষমা চাওয়ার মতো তো কিছু হয়নি। আগুন অবাক হয়ে জানতে চাইল। তুমি রাগ করোনি? মোম সরল গলায় জবাব দিল। না তো রাগ কেন করব? আগুন সন্দেহী কণ্ঠে শোধায়। তখন ওইভাবে কাছে যাওয়ায় তোমার খারাপ লাগেনি? এক কথায় মোমের ভীষণ লজ্জা লাগলো। মাথা নিচু করে মিনমিন করে বলল। খারাপ লাগেনি, তবে কিছুটা ভয় করছিল।
আগুন ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ছেড়ে হতাশ কণ্ঠে বলল। আবার ভয়? মোম গোমরা মুখে বসে রইল, কিছু বলল না। আগুন নিজেই বলল। বাদ দাও এই টপিক, মুখ ফুলিয়ে বসে না থেকে ঘুমিয়ে পড়ো। মোম চোখ তুলে আগুনকে একবার দেখে নিল, তারপর বালিশ ঠিক করে নিজের বরাদ্দকৃত জায়গায় ওদিকে মুখ করে ঠাস করে শুয়ে পড়ল। কোনো কারণ ছাড়াই মোমের মনটা খারাপ হয়ে গেল। মোম ভাবছে তখনকার বিষয়টা নিয়ে আগুন মনে মনে কষ্ট পাচ্ছে। মোমকে বুঝতে দিতে চাচ্ছে না, কিন্তু মোম তো সত্যিই কিছু মনে করেনি। মোমের এমন আচরণে আগুনের ললাটে ভাঁজ পড়ল। আগুন হাত বাড়িয়ে মোমের কাঁধ স্পর্শ করে নিজের দিকে ফেরালো। মোম মুখ কালো করে অন্যদিকে চেয়ে আছে। আগুন ভরাট কণ্ঠে বলল। সমস্যা কি? মুখটা এমন প্যাঁচার মতো করে রেখেছো কেন? মোম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ব্যগ্র কণ্ঠে বলল। আমার তো কোনো সমস্যা নেই, মনে তো হচ্ছে আপনার সমস্যা। আগুন ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে বলল। আমার আবার কি সমস্যা হবে? সমস্যা না হলে আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আশ্চর্য, কিভাবে কথা বলছি? আমি তো বললাম আমি কিছু মনে করিনি, তবুও ওই ব্যাপারটা নিয়ে আপনি গিল্টি ফিল করছেন, যা আমার সহ্য হচ্ছে না। আগুন থমথমে খায়, রাশভারী কণ্ঠে বলে উঠল। আমি কি বলেছি আমি কষ্ট পাচ্ছি? মোম ঠোঁট উল্টে বলল। বলতে হবে কেন? আমি কি বাচ্চা নাকি যে বুঝতে পারবো না? আগুন ঠোঁটে ঠোঁট চেপে এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল। জি, আপনি অনেক বড়, তা বড় মানুষ। আপনি আবার না বলা কথাগুলোর মধ্যে আর কি কি বুঝতে পারেন? মোম গোল গোল মুখ করে তাকায়, ডাগর ডাগর আঁখি তুলে কয়েকবার পলক ঝাপটি মারে। চিকন পুরো ঠোঁট দুটো নেড়ে নেড়ে বলল। আমি তো আপনাকেই ঠিকমতো বুঝতে পারি না, তাহলে আপনার না বলা কথাগুলো কিভাবে বুঝবো? আগুন চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল। না বুঝতে পারলে আমি যে মনে মনে গিল্টি ফিল করছি, একটু আগে সেটা কিভাবে বুঝতে পারলে? ওটা তো পরিস্থিতির উপর নির্ভর করে বুঝতে পেরেছি। আগুন দীর্ঘশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। মোমের মুখে মিটিমিটি হাসি। আগুনকে জ্বালাতে পেরে সে মহা খুশি। কুমড়ো মার্কা লোক একটা, কথায় কথায় শুধু ধমক দেয়। বেশ হয়েছে, তবে হাসিটা চিরস্থায়ী হলো না। আগুন রুম থেকে বেরিয়ে গিয়েছে মনে পড়তেই জ্বলন্ত হাসিটা ধপ করে নিভে গেল। শোয়া থেকে উঠে আগুনের পিছু ছুটল। আগুন ড্রয়িং রুমের সোফায় বসে আছে। মাথাটা ভীষণ ভার ভার লাগছে। জীবনে কোথা থেকে কি হচ্ছে কিছুই বোধগম্য হচ্ছে না। চারপাশে সব কিছু বিরক্ত লাগছে। ইচ্ছে করছে নিরিবিলি কোথাও গিয়ে বসে থাকতে। কিছুটা সময় একাকিত্বভাবে কাটাতে ইচ্ছে করছে। মোম আগুনকে খুঁজতে খুঁজতে ড্রয়িং রুমে এসে হাজির হয়। গুটি গুটি পায়ে এগিয়ে যায় আগুনের নিকট। আগুনের দৃষ্টি ফ্লোরে নিমজ্জিত। মোম গিয়ে আগুনের পাশে বসল। শুকনো ঢোক গিলে মিনমিন করে বলল। কি হয়েছে, চলে আসলেন যে, ঘুমাবেন না? আগুন চোখ তুলে তাকায় মোমের দিকে। মোম মাথা নিচু করে নিল। আগুন দৃষ্টি ফিরিয়ে নেয়। জানালার পর্দার দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল। তুমি আবার উঠে এসেছো কেন? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আপনি আসবেন না? আসছি একটু পরে, তুমি যাও। মন গেল না, ঠাই বসে রইল। অজান্তেই চোখ দুটো জলে ভরে উঠেছে। সব কিছু অগোছালো মনে হচ্ছে। কেমন রুদ্ধশ্বাস অনুভূতি হচ্ছে। কাদো কাদো গলায় বলল। আপনি কি আমার উপর বিরক্ত? আমার কোনো কথায় কষ্ট পেয়েছেন কি? কি করেছি বলুন না, এমন চুপচাপ বসে আছেন কেন? মোমের আকস্মিক কান্নায় আগুন হতভম্ব হয়ে গেল। ললাটে প্রগাঢ় ভাঁজ পড়ল। ভ্রুকুচকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মোমের আপাত মস্তক পর্যবেক্ষণ করল। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ভারী গলায় বলল। আমি ঠিক আছি, আর তোমার উপর কোনো বিরক্তও হইনি। অল্পতেই ভয় পাওয়া, কান্না করা এরকম ছিচকাদুনে বউ আমার পছন্দ নয়। মোম নাক টেনে টলমল চোখে চেয়ে মায়াভরা কণ্ঠে বলল। আপনি আমার থেকে দূরে থাকলে আমার ভালো লাগে না মাস্টার মশাই। আপনার রাগী গম্ভীর লুকটাই আমার ভালো লাগে। আপনাকে জ্বালালে আপনি বরং আমাকে বকুনি দিয়েন, তবুও রাগ করে থাকবেন না। মোমের কথায় আগুন আশ্চর্য হয়ে গিয়েছে। কাকে বোঝালো এতক্ষণ? রেগে যাওয়ার প্রশ্ন কোথা থেকে আসছে? আগুন চোয়াল শক্ত করে গম্ভীর কণ্ঠে বলে উঠল। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার সমস্যা কি? আমি রুম থেকে চলে আসায় নাকি তখন ওইভাবে রিয়্যাক্ট করায়? মোম গোমরা মুখে উত্তর দিল। আপনি চলে আসায় আমি জানি, আমার কথাতেই তখন ওইভাবে চলে এসেছেন। আগুন মৃদু হাসল।
দৃঢ় চোখে তাকিয়ে গমগমের স্বরে বলল, বড় মানুষ, এখন চলুন, ঘুমাতে হবে। বড় মানুষের সাথে তর্ক করে লাভ নেই। বলে আগুন বেডরুমের দিকে হাঁটা ধরল। এভাবে বারবার বড় মানুষ বলে কি মোমকে অপমান করলো। মোম গাল ফুলিয়ে আগুনের পিছু পিছু চলল। আগুন বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল, এক হাত কপালে ঠেকানো, ড্রিম লাইট চালানো। মোম এসে লাইট বন্ধ করে দেয়। মোম এতদিনে জেনে গিয়েছে আগুন লাইটের আলোয় ঘুমোতে পারে না। বাইরে থেকে অল্প আলো খেলা জানালা দিয়ে রুমে প্রবেশ করছে। আবছা আলোয় পা চালিয়ে মোম বিছানায় এসে শুয়ে পড়ে। মোমের ঘুম আসছে না, এপাশ ওপাশ করছে। তখনই আগুনের গম্ভীর কণ্ঠ ভেসে আসে। বুকে ঘুমোবে? মোম দ্বিধা করল না, তড়িৎ বেগে ছোট্ট মাথাটা এলিয়ে দিল পুরুষালী প্রশস্ত বুকে। আগুন এক হাত বাড়িয়ে আগলে নিল সহধর্মিণীকে। মোমো পেলবো এক হাত দিয়ে আগুনকে জড়িয়ে ধরল। হ্যালো আগুন, কোথায় তুই? আগুন এক হাতে ড্রাইভিং করতে করতে উত্তর দিল, গাড়িতে, কলেজে যাচ্ছি। কোনো দরকার? নাইমা ঠুকরে কেঁদে উঠল, উৎকণ্ঠিত গলায় বলল, এক্ষুনি আমাদের বাড়িতে চলে আয়, খুব বড় বিপদে পড়েছি রে, প্লিজ যত দ্রুত সম্ভব আমাদের বাড়িতে চলে আয়। আগুন কপাল কুঁচকে ফেলল, চিন্তিত ভঙ্গিতে বলল, বিপদ? কিসের বিপদ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আঙ্কেল আন্টি কোথায়? আম্মু আব্বু বাড়িতে নেই, নানু বাড়ি গিয়েছে, আমার নানু অসুস্থ। তুই তাদের সাথে যাসনি কেন? আর না গেলে এতক্ষণে তোর হসপিটালে থাকার কথা। তাহলে তুই বাড়িতে কি করছিস? নাইমা জোরে জোরে শ্বাস নিচ্ছে, তীব্র উত্তেজনা দমিয়ে ছটফট কণ্ঠে বলল। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি। গাড়ি ঘুরিয়ে নাইমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো আগুন। জ্যাম না থাকায় আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গিয়েছে। গাড়ি পার্ক করে ভেতরে প্রবেশ করলো। বাড়ির দারোয়ান আগুনকে ছিলেন, নাইমার সাথে কয়েকবার এখানে এসেছিল, তাই আর কিছু জিজ্ঞাসা করেননি। আগুন কয়েক কদম এগিয়ে পুনরায় পিছু ফিরে চাইল। দারোয়ানকে উদ্দেশ্য করে বলল, চাচা, বাড়ির আশেপাশে অপরিচিত কাউকে দেখেছিলেন কি? দারোয়ান পান খাওয়া লাল দাঁত বের করে হেসে বললেন। জি চাচা, ধন্যবাদ। আগুন ক্রস্ত পায়ে এগিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে ডোরবেল চাপ দিতেই নাইমা দরজা খুলে সহসা আগুনকে জড়িয়ে ধরল। নিজের সর্বস্ব শক্তি খাটিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। নাইমার কাছে আগুন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। তড়িৎ বেগে নাইমার দুই বাহু চেপে ধরে নিজের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। ভ্রুকুচকে চওড়া গলায় বলল, নাইমা, কি করছিস এসব? ছাড় আমাকে। না ছাড়বো না, ছেড়ে দিলেই তুই পালিয়ে যাবি। তুই জানিস না তোর ইগনোর আমি সহ্য করতে পারি না, তবুও কেন এত যন্ত্রণা দিচ্ছিস, এত অবহেলা কেন করছিস আমাকে? আগুন জোর করে নিজের থেকে নাইমাকে ছাড়িয়ে নেয়। ধমকে বলল, পাগল হয়ে গিয়েছিস নাকি? কি করছিস? কি বলছিস, কোনো খেয়াল আছে তোর? নাইমা উন্মাদের মতো বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি, আর সেটা তোর জন্য। আমাকে বিয়ে করবি কবে বল, চল আজকে আমরা বিয়ে করে ফেলি। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে সন্দেহী কণ্ঠে বলল, তোকে নাকি কোন গুন্ডা তাড়া করেছিল? সেটা কি মিথ্যে ছিল? আমাকে বাড়িতে ডেকে আনার জন্য মিথ্যে বলেছিস, তাই তো? নাইমা ভাবলিশহীনভাবে উত্তর দিল, হ্যাঁ, মিথ্যা কথা বলে তোকে ডেকে এনেছি। মিথ্যা না বললে কি তুই আসতি? উল্টো আমি নিজ থেকে তোর কাছে গেলে ইগনোর করিস। সহসা আগুনের চোয়াল শক্ত হয়ে ওঠে। রাগে শরীরের গরম রক্ত টকবগিয়ে উঠছে। হাত দুটো মুঠো করে নেয়, দাঁতে দাঁত চেপে বলল, এরকম পাগলামোর মানে কি? তুই জানিস না এটা আমার কলেজ টাইম? নাইমা আগুনের কাছে এসে হাত বাড়িয়ে তার একগাল ছুঁয়ে মোহনীয় কণ্ঠে বলে উঠল, তুই কেন বুঝতে পারছিস না? আমি তোকে ভালোবাসি। একবার আমার হয়ে দেখ, তোকে আমার ভালোবাসার জাতাকলে মুড়িয়ে রাখবো। আগুন হাত সরিয়ে নেয়, রেগে গম স্বরে বলল, কিন্তু আমি তোকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। তার জায়গা তার জায়গা তুই কখনোই নিতে পারবি না। তোকে শুধু বন্ধু মনে করি, এর বেশি কিছু না। যদি চাস আমাদের বন্ধুত্ব ভেঙে না যাক, তাহলে এরকম আর কখনো করিস না। বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ালো। নাইমা পেছন থেকে আগুনের শার্টের কলার টেনে ধরে কাতর গলায় বলল, তুই আমার সাথে এমনটা করতে পারিস না। একবার আমার চোখের দিকে তাকিয়ে বল, একটু আগে যা বলেছিস মিথ্যা বলেছিস। আগুন ঘুরে নাইমার দিকে রক্তিম চোখে তাকায়। নাইমা শুষ্ক ঢোক গিলে কলার ছেড়ে দিল।
আগুন চোয়াল শক্ত করে গম্ভীর কণ্ঠে বলল, দ্বিতীয়বার আমার কলার ধরার সাহস করিস না, তাহলে এর পরিণাম খুবই খারাপ হবে। নাইমা আগুনের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে বলল, তুই যাকে ভালোবাসিস কে সে, কোথায় থাকে, ঠিকানা দে। আমি তাকে দেখব। সে কি আমার থেকে বেশি সুন্দরী, যার জন্য আমাকে মেনে নিতে পারছিস না? সে নিঃসন্দেহে তোর থেকে সুন্দর, একটু বেশি সুন্দর। তবে বাহ্যিক সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না। ভালোবাসার জন্য চাই সুন্দর একটা মন, যেটা তোর মধ্যে নেই। বললাম না, ঠিকানা দে, আমি তাকে দেখতে চাই। আগুন বিরক্ত হয়ে গম্ভীর কণ্ঠে বলল। তার ঠিকানা আমার বাড়িতেই। নাইমা ক্ষেপে উঠল, ঝাঁচ নিয়ে বলল। তোর বাড়িতে মানে? সেই মেয়ে তোর বাড়িতে কেন থাকবে? আগুন মুখ ফসকে প্রাসভারী কণ্ঠে বলে উঠল। কারণ সে আমার বিবাহিতা স্ত্রী, আমার বিয়ে করা বউ, আমার অর্ধাঙ্গিনী, 3 কবুল পড়ে বিয়ে করা সহধর্মিনী। নাইমা চমকে ওঠে, বিস্মিত হয়ে তাকিয়ে থাকে নিষ্ঠুরতম আগুনের দিকে। ফ্যাল ফ্যাল করে চেয়ে অবিশ্বাসী সুরে বলে, তুই বিয়ে করে ফেলেছিস? কবে, কখন, কোথায়? আমাকে জানাসনি কেন? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল। জানানোর প্রয়োজন মনে করিনি, তাই জানাইনি। এখন তো জেনে গিয়েছিস, আমাকে যেতে হবে। অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করিস না, আসছি। আগুন চলে গেল। নাইমা দরজা ঘেঁষে ফ্লোরে বসে পড়ে, চিৎকার করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে ক্রোধান্বিত কণ্ঠে বলে উঠল, তোকে আমি ছাড়বো না আগুন। তোর জন্য আমি আজ পর্যন্ত বিয়ে করিনি। তোর কথা ভেবে আমার দিন শুরু হয়, রাত কাটে। আর সেই তুই আমাকে এত বড় ধোঁকা দিলি? কিভাবে পারলি এমনটা করতে? তুই আমার ফিলিংস নিয়ে খেলেছিস, আমাকে কষ্ট দিয়ে তুই বউ নিয়ে ফুর্তি করে বেড়াবি, আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো? এরকমটা ভেবে থাকলে তুই ভুল ভাবছিস। যেই যন্ত্রণা আমি পাচ্ছি, সে একই যন্ত্রণা তোকেও ভোগ করতে হবে। ঘড়ির কাঁটা প্রায় দুপুরের কাছাকাছি। সূর্যের উত্তাপে সতেজতায় ঘেরা গাছের পাতাগুলো কেমন নেতিয়ে পড়েছে। নেই কোনো হিমশীতল বাতাস। পিচ ঢালা রাস্তাটা এতটাই উত্তপ্ত হয়ে আছে যেন মনে হচ্ছে কেউ জ্বলন্ত কয়লা সেখানে ঢেলে দিয়েছে। তীব্র গরমে কাঠফাটা রোদে কাজ করা পরিশ্রমী মানুষগুলোর গলা শুকিয়ে আসছে। তবুও তারা কেউ থেমে নেই, ক্ষুধা নিবারণের জন্য দুমুঠো ভাতের আশায় অক্লান্ত পরিশ্রম করে চলেছে। খোলা আকাশে কাকপক্ষীর দেখা নেই। হয়তো তারা তীব্র রোদের উত্তেজনা থেকে বাঁচতে ছায়াময় আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছে। গাড়ি চালাতে চালাতে আশেপাশের এমন অনেক কিছুই অবলোকন করছে আগুন। আজকে আর কলেজে যায়নি। নাইমাদের বাড়ি থেকে বেরিয়ে সোজা নিজস্ব ফ্ল্যাটের উদ্দেশ্যে রাস্তা ধরেছে। মাথা গরম হয়ে গিয়েছে, রাগ হচ্ছে প্রচুর। কিন্তু রাগটা কার প্রতি? নিজের উপর, নাইমা নাকি মোমের উপর? কিছুই বোধগম্য হচ্ছে না। রাগ নিয়ে কলেজে গেলে সে রাগ স্টুডেন্টদের উপর যদি ছাড়ে, তখন তো শুধু শুধু একটা সিন ক্রিয়েট তৈরি হবে। সেজন্য আজকে আর কলেজে গেল না। তবে আগুন এটা বুঝতে পারছে, বন্ধু বলে নাইমাকে এতদিন এতটা প্রশ্রয় দেওয়া উচিত হয়নি। আজকে তো বাড়াবাড়ি করার সীমা লঙ্ঘন করেছে। আগুনের এখন ভয় হচ্ছে। স্কুল লাইফ থেকে নাইমাকে চেনেও, নাইমার স্বভাব সম্পর্কেও ভালোই অবগত। নাইমা ভীষণ জেদি একরোখা একটা মেয়ে। নিজের স্বার্থে সে সব কিছুই করতে পারে। মোমকে সাবধানে দেখে রাখতে হবে। নাইমার চোখে মোমকে পড়তে দেওয়া যাবে না। আগুনের শরীর ভীষণ ক্লান্ত লাগছে। বাসায় এসে ফ্রেশ না হয়ে বিছানায় গায়ে দিল। প্রচণ্ড মাথা ব্যথা করছে। হয়তো গরমের কারণেই এমনটা হয়েছে। আগুনের এত জলদি বাসে আসে মোম কিঞ্চিত অবাক হয়েছে। আগুনের ক্লান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে রান্নাঘরে চলে গেল। ফ্রিজ থেকে ঠান্ডা পানি আর লেবু বের করে শরবত বানিয়ে রুমে আসলো। আগুন উপর হয়ে শুয়ে আছে। মোম নরম কণ্ঠে ডাকলো, শুনছেন? আপনার কি শরীর খারাপ লাগছে? একটু কষ্ট করে উঠুন, এই শরবতটুকু খেয়ে নিন, ভালো লাগবে। আগুন কোনো প্রতিক্রিয়া দেখালো না, নড়লও না। যেমনভাবে শুয়েছিল তেমনভাবেই শুয়ে আছে। মোমের চিন্তা বাড়ল। চঞ্চল পায়ে কাছে গিয়ে আগুনের কপালে হাত দিয়ে চেক করলো। না, চিন্তার কোনো কারণ নেই। শরীর ঠান্ডাই আছে। মোম জানে প্রচণ্ড গরমে মানুষের জ্বর চলে আসে। মোম পুনরায় মিহি কণ্ঠে ডেকে উঠল, মাস্টারমশাই, দয়া করে একবার উঠুন, শার্ট তো ঘামে ভিজে গিয়েছে, চেঞ্জ করে আসুন, ঠান্ডা লেগে যাবে। আগুন উঠে বসলো। শরবতটুকু খেয়ে ফ্রেশ হতে চলে গেল। মোম বিছানায় বসে আছে।
ফ্রেশ হয়ে এসে কথাবার্তা ছাড়াই মোমের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। মোম চৌকিতে তাকালো। আগুন মোমের হাত দুটো টেনে মাথায় রাখলো। মোম অবাক হয়ে তাকিয়ে আছে আগুনের মুখের দিকে। আগুন ভ্রুকুচকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, মাথা ব্যথা করছে। ব্যাস, আর কিছু বলতে হলো না। মোম বুঝে নিল। পিলব হাতে আলতো করে আগুনে চুল টেনে দিচ্ছে। কিছু মুহূর্ত অতিবাহিত হওয়ার পর মোম মৃদুস্বরে বলল, আজকে এত তাড়াতাড়ি চলে আসলেন যে? আগুন গম্ভীর কণ্ঠে জবাব দিল। ভালো লাগছিল না, তাই চলে এসেছি। মোম চুলের ভাজা আঙ্গুল চালিয়ে ব্যগ্র কণ্ঠে বলে উঠল, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি কোনো বিষয় নিয়ে চিন্তিত। কলেজে কোনো সমস্যা হয়েছে কি? আগুন ভরাট কণ্ঠে বলল, না, আমি চিন্তিত, আর না কলেজে কোনো সমস্যা হয়েছে। আপনি তো এই সময় বাসায় আসেন না, সেই জন্য জানতে চেয়েছি। তেমন বিশেষ কোনো কারণ নেই, এমনিতেও আজকে মাত্র একটা ক্লাস ছিল। খাবার খেয়ে শুলে ভালো হতো। চলুন আগে খেয়ে নেবেন। এখন খেতে ইচ্ছে করছে না। রান্না শেষ করে ফেলেছো? জি, আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্না ছাড়া আমার তো আর কোনো কাজ নেই। টিভি দেখতেও ভালো লাগছিল না। আগুন গমগমে গলায় বলল, সারাক্ষণ যেহেতু বসেই থাকো, কোনো কাজ পাও না, তাহলে বসে বসে একাডেমির বইগুলোও তো পড়তে পারো। পরীক্ষার যে দিন ঘনিয়ে আসছে সেদিকে খেয়াল আছে? বই কোথায় পাবো? আগুন হতভম্ব হয়ে গেল। রাশভারী কণ্ঠে বলল, গত বৃহস্পতিবারে না তোমাদের গ্রামের বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে তোমার একাডেমির প্রয়োজনীয় যাবতীয় বইগুলো এনে দিয়েছিলাম? এরই মধ্যে ভুলে গেলে? মোম থমথমে খেয়ে যায়। গোমরা মুখে উত্তর দিল, ও হ্যাঁ, মনে ছিল না। তুমি খেয়ে নিও, আমি একটু ঘুমোবো। আমি একা একা খাবো? আপনি খাবেন না? বললামই তো, খেতে ইচ্ছে করছে না। তাহলে আমিও খাবো না। আমার একা একা খেতে ভালো লাগে না। আগুন দীর্ঘশ্বাস ছাড়লো, কিছু বলল না। মোমের চুলটানায় বেশ আরাম লাগছে। চোখ দুটো বন্ধ করে নিল। কখন যে ঘুমিয়ে পড়েছে টেরই পেল না। আগুনের থেকে সাড়া না পেয়ে মোম তার দিকে তাকায়। ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। বুঝতে পারলো আগুন ঘুমিয়ে পড়েছে। মোমের মায়া হলো, আজকে হয়তো মানুষটা বেশিই ক্লান্ত ছিল, তাই তো অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। মোম কোল থেকে আগুনের মাথা নামিয়ে দেয়নি। মোম কোল থেকে আগুনের মাথা সরিয়ে দেয়নি, সেভাবেই বসে রইল। মোম এক হাত দিয়ে আগুনের গাল ছুঁয়ে দিল। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল স্বামীর মুখের দিকে। বাইরের কোলাহলপূর্ণ বাদ্যযন্ত্রের শব্দ আর কারো চেঁচামেচির আওয়াজ কর্ণগোচর হতেই গুলটের মেজাজ খারাপ হলো। স্ত্রীকে ডেকে চিৎকার করে বললেন, রুমুর মা, কোথায় গেলে তুমি? এত শব্দ কিসের? একটু দেখো তো। গুলটে বসে বসে সিগারেট ফুঁকছেন। সিগারেটে এক টান দিয়ে সেটার বিষাক্ত ধোঁয়া ঠিক মতো ছাড়তেও পারেননি। তখনই স্ত্রীর আত্মচিৎকার ভেসে আসে কানে। গুলটে হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে আসেন। স্ত্রীর কাছে গিয়ে উদ্বেগ সমেত জানতে চাইলেন, কি হয়েছে? ওগো রুমুর বাবা, সর্বনাশ হয়ে গিয়েছে গো। ওগো, আমাদের কি হবে গো? গুলটে দাঁতে দাঁত চেপে ধমকে বললেন, সারের মতো চিৎকার করছো কেন? খেয়ে খেয়ে কি শরীরে চর্বি জমে গিয়েছে? অনেক দিন ধরে আমার হাতে মার খাও না, সেই জন্য গলার আওয়াজ বেশি বড় হয়ে গিয়েছে। গুলটের স্ত্রী অভিমানী কণ্ঠে বললেন। তুমি আমাকে খাবারে খোঁটা দিচ্ছ? পরক্ষণে রাগ নিয়ে চেঁচিয়ে বললেন, ভুলে যেও না, বিয়ের সময় আমার বাবার বাড়ি থেকে যৌতুকের মোটা অঙ্কের টাকা নিয়েছিলে, সাথে বড় একটা দোকান। এখনও প্রতি মাসে আমার বাবার বাড়ি থেকে টাকা পাঠায়। তাই আমার সাথে উঁচু আওয়াজে কথা বলবেন না, নয়তো ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব। দমে গেলেন গুলটে। শুষ্ক ঢোক গিলে মেকি হেসে বললেন, আরে বউ, রাগ করছো কেন? তুমি জানো না, যখন তোমার প্রতি আমার ভালোবাসা বেশি উপচে পড়ে তখন আমি আরও রেগে যাই, ধমকে কথা বলি। আমি তোমাকে পচা পান্তা ভাতের মতো ভালোবাসি, যার ঘ্রাণ বিয়ের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত সহ্য করছি। যতদিন বেঁচে থাকি সেই ঘ্রাণ সহ্য করেই বেঁচে থাকতে হবে। মাঝে মাঝে তো মনে হয় এই পচা ঘ্রাণই আমার প্রাণনাশের কারণ হবে। গুলটের স্ত্রী ফুঁসে উঠে বললেন। কি বললে তুমি? গুলটে চটজলদি উত্তর দিলেন, উফ, বুঝতে পারছো না কেন? তুমি তো আমার বুকে চেপে বসে আছো, সেটাই বললাম। বর্তমান ছেলে মেয়েদের ভাষায় যাকে বলে ট্রু লাভ। গুলটের স্ত্রী পাল্টা কিছু বলবেন, তার আগেই পেছন থেকে কারো গমগমে গলার আওয়াজ ভেসে আসে। আরে গুলটে কাকু, এটা কেমন ব্যবহার? বাড়িতে নতুন জামাই এসেছে,
কোথায় বরণ করে আদর আপ্যায়ন করবেন তা না করে আপনারা দুজন মিলে ঝগড়া করছেন, তাও মেয়ের জামাইয়ের সামনে। আর এদিকে জামাই বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, সেদিকে খেয়াল আছে? লজ্জা হওয়া দরকার আপনাদের। আয়মানের উচ্ছ্বসিত কণ্ঠে গুলটে ঘুরে তার দিকে তাকালেন। বুড়ো কুচকে দাঁতে দাঁত চেপে বললেন, অসভ্য ছেলে, তোকে না বলেছি আমার বাড়ির আশেপাশেও ঘেসবি না, এখানে কেন এসেছিস? আয়মান তার ফোনে চলমান বাদ্যযন্ত্রের আওয়াজ বন্ধ করে দিল। তারপর বেশ ভাব নিয়ে বাঁকা হেসে বলল, হিসাব মেটাতে এসেছি। সেদিনের কথা ভুলে গিয়েছেন নাকি? ভুলে গেলেও সমস্যা নেই, মনে করিয়ে দেওয়ার জন্য তো আমি আছি। বেয়াদব ছেলে, তোমার মতো কিরকিটকে ভুলে যাব? প্রশ্ন আসেই না। লাঠির বাড়ি না খেতে চাইলে এক্ষুনি এখান থেকে চলে যা। আয়মান হো হো করে হেসে উঠে ফিচেল গলায় বলল, ভুলে যাননি শুনে খুশি হলাম। আমাকে মারার আগে একবার এদিকে তাকিয়ে তো দেখুন। বলেই আয়মান দরজার কাছ থেকে দূরে সরে গিয়ে দাঁড়ায়। দরজার বাইরে তাকাতেই গুলটের চোখ কপালে উঠে গেল। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে। এ কি দেখছেন তিনি? তার মেয়ে রুমো বউ সাজে দাঁড়িয়ে আছে, আর তার পাশেই বর বেশে দাঁড়িয়ে আছে গুলটের মদখোর ভাতিজা। আয়মানের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠলেন, এসব কী ধরনের রসিকতা? আমার মেয়ে আর ভাতিজা বর বসে যাচ্ছে কেন? আয়মান ঠোঁট কামড়ে হেসে ভাবলেশহীন গলায় বলল, বর বউ সেজে থাকেনি, ওরা আইনগত স্বামী স্ত্রী। গুলটে খ্যাপা স্বরে বললেন, আমাদের পারমিশন ছাড়া তুই ওদের বিয়ে দিয়ে দিলি, আমি এই বিয়ে মানি না। তার মানা না মানাতে কিছু এসে যায় না, আইনগত প্রমাণ আছে। রুমো দৌড়ে এসে গুলটেকে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, বাবা, আমি তোমার এই মদখোর ভাতিজাকে মেনে নিতে পারবো না। আয়মান আমাকে বাধ্য করেছে বিয়ে করতে। মেয়ের মাথায় হাত দিয়ে গুলটে গম্ভীর কণ্ঠে বললেন, ওই হতচ্ছাড়া বলল, আর তুই বিয়ে করে নিলি? ও তোকে কিভাবে বাধ্য করেছে? রুমো ফট করে বাবাকে ছেড়ে দিল। থমথমে কণ্ঠে বলল, না না, আয়মান আমাকে বাধ্য করেনি, আমি নিজের ইচ্ছাতেই বিয়ে করেছি। গুলটে সন্দেহী কণ্ঠে বললেন, এক্ষুনি তুই বললি ও তোকে বিয়ে করতে বাধ্য করেছে। আয়মান মিটিমিটি হাসছে, মনে মনে বলল, কি বলে বাধ্য করেছি সেটা তো আপনার মেয়ে মুখ ফুটে বলতে পারবে না গুলটে কাকু। আপনার মেয়ে মোটেই সাধু নয়। রুমো অনেক ছেলের সাথে রিলেশনে জড়িয়ে কিছু ঘনিষ্ঠ মুহূর্তও কাটিয়েছিল। তার একটা ছবি আয়মানের কাছে ছিল। সেই ছবি পাবলিক করার ভয় দেখিয়ে বিয়েটে দিয়েছে। তাছাড়া গোল্ডের ভাতিজা রিমন নেশা করলেও মেয়ে ঘটিত কোনো ব্যাপার তার সাথে নেই। রিমন রুমুকে পছন্দ করত, নেশাখর বলে সাহস করে সে কথা রুমুকে বলতে পারেনি। আয়মান তাকে বলেছে বিয়ে করলে নেশা করা ছেড়ে দিতে হবে। রিমন মেনে নিয়েছে তার কথা। আয়মান মূলত গুলটে কাকুকে শিক্ষা দেওয়ার জন্যই রুমুর বিয়েটা রিমনের সাথে দিয়েছে। আয়মান ধমকে বলল, আহা, এসব কথা এখন বলে কি লাভ? যা হওয়ার তা হয়ে গিয়েছে। এখন যান, মেয়ে জামাইকে ঘরে নিয়ে বাসনের ব্যবস্থা করুন। রিমন গুলটের কাছে এসে শটান হয়ে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলল, ও গুলটে কাকু, এমন করছেন কেন? আমাদের মেনে নিন। মদ খাই, জুয়া খেলতে পারি তাই বলে কিন্তু আমি খারাপ ছেলে না। চিন্তা করবেন না, আপনার মেয়েকে সুখেই রাখবো। যে শুধু যৌতুক স্বরূপ আপনার টাকাই মদ খাবো, এর বেশি আপনার 1 টাকাও খরচ করব না। পাক্কা প্রমিস। গুলটে রেগে কিছু বলতে চাইলেন, তার আগে আয়মান দাঁতে দাঁত চেপে বলল, হুম, দুলহা মিয়া, কথার নড়চড় আমি পছন্দ করি না। আমাদের আমাদের কি ডিল হয়েছিল মনে আছে তো? জি জি ভাই, মনে আছে। দ্যাটস গুড। তা বউকে সামলে রাখতে পারবে তো? তেরামি করলে মাঝে মাঝে তোমার শ্বশুরের মতো উত্তম মাধ্যম দেবে, বুঝতে পেরেছো? রিমনের চোখ দুটো চকচক করে উঠল। কৃতজ্ঞতা স্বরূপ বোকা বোকা হাসি দিয়ে বলল, খুব পারবো ভাই। আচ্ছা, আমি তাহলে এখন আসি। ভাই, আমার এত বড় উপকার করলেন, আর কিছু না খেয়েই শুক্র মুখে চলে যাবেন? 1 গ্লাস শরবত অন্তত খেয়ে যান। আয়মান বিদ্রুপ হেসে বলল, তোমার মনে হয় তোমার শ্বশুর আমাকে কিছু খাওয়াবেন? শরবত তো দূরে থাক, এক গ্লাস সাদা পানিও খাওয়াবেন না। ঠিক বলেছেন, আমার টাকা থাকলে আমি নিজেই আপনাকে খাওয়াতাম। তবে আপনি খুব ভালো মানুষ ভাই। দোয়া করি আপনার জীবনে ভালো কোনো মেয়ে আসুক।
আর পাম দিস না ভাই, এত পাম দিলে কখন জানি ফেটে যায়। পরক্ষণে ঠোঁট উল্টে কাদো কাদো মুখ করে বলল, আজ আর রাতে ঘুম আসবে না রে। যতবারই চোখ বন্ধ করব ততবারই আজ যে তোমাদের বাসর সে কথা স্মরণ হবে। দেশ স্বাধীন হয়ে কী লাভ? স্বাধীন দেশে বসবাস করেই বা কী লাভ হয়েছে? অন্যের বিয়ে দিয়ে বাসরের ব্যবস্থা পর্যন্ত করে দিতে পারছি, অথচ নিজের বাসরের ব্যবস্থা করতে পারছি না। আজ রাতে হবু বউকে খুব মিস করব। আঁকা বাঁকা কাঁচা মাটির রাস্তা দিয়ে ছন্ন ছাড়া মানুষের মতো হেঁটে চলেছে এক নারী। বুকে তার অসহ্য যন্ত্রণা, দিক শূন্য হয়ে কোন দিকে যাচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নেই, নেই কোনো নির্দিষ্ট গন্তব্য। হাঁটতে হাঁটতে বড়সড় এক ঝিলের কাছে এসে থামলো। জায়গাটা অত্যন্ত নিরিবিলি, আশেপাশের কোনো মানুষ নজরে আসছে না। ঝিলের আইলগুলোতে বিভিন্ন ধরনের ফল গাছ লাগানো, গাছগুলো খুবই ছোট ছোট, দেখে মনে হচ্ছে কিছুদিন আগে লাগানো হয়েছে। ঝিলটিও দেখতে নতুন মনে হচ্ছে। ঝিলটির একপাশে অল্প বিস্তার জায়গা নিয়ে সবজির বাগান রয়েছে। সবজি গাছগুলো নিজস্ব শাখা প্রশাখার বিস্তার ঘটিয়ে চারপাশে বেড়ে দেওয়া সবজি গাছগুলো নিজস্ব শাখা প্রশাখার বিস্তার ঘটিয়ে চারপাশে বেড়া দেওয়া নেটের জাল আঁকড়ে ধরেছে। ঝিলের মধ্যে থাকা স্বচ্ছ পানিতে কিছু সংখ্যক মাছ ভেসে উঠে লাফিয়ে লাফিয়ে পুনরায় স্বচ্ছ পানির অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে। ঝিলের একপাশে দাঁড়িয়ে এই সকল বিষয়গুলো অবলোকন করে চলেছে নাইমা। কয়েক কদম এগিয়ে মাঝারি সাইজের কিঞ্চিত পাকানো একটা নারকেল গাছের সামনে এসে দাঁড়ায়। গাছটার সাথে হেলান দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। লম্বা শ্বাস টেনে চোখ দুটো বন্ধ করে নেয়। মুহূর্তে অক্ষি কোটর জলে ভরে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে আগুনের মুখ। কানে বাজতে থাকে আগুনের বলা সেই তিক্ত যন্ত্রণাদায়ক বাক্য। নাইমা সহ্য করতে পারছে না, কিছুতেই পারছে না। মাথায় যন্ত্রণা হচ্ছে, বুকটা পুড়ছে। বুকের মধ্যে আগুন নামক বেইমানির জন্য আগুন জ্বলছে দাউ দাউ করে। নাইমা চোখ খুলে উন্মুক্ত আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে ওঠে। দু হাতে মাথার চুলগুলো মুঠো করে খামছে ধরে। ঠাস করে হাঁটু ভেঙে বসে পড়ল নিচে। একটা গাছের শিকড় হাঁটুর নিচে পড়ায় বেশ ব্যথা পেল। নাইমা পাত্তা দিল না। বুকের ভেতর যেই ব্যথার সৃষ্টি হয়েছে তার কাছে এই ব্যথা নিতান্তই তুচ্ছ। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। জোরে জোরে শ্বাস টেনে কান্না মিশ্রিত গলায় ক্রোধ নিয়ে বলে উঠল, তুই কেন আমাকে বুঝতে পারলি না আগুন? আমি কি দেখতে খুব খারাপ? আমি কি দেখতে অসুন্দরী? কেন আমাকে ভালোবাসলি না? কেন আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করলি? কেন আমার বুকের গহ্বরে খোদাইকৃত তোর নামটা দেখতে পারলি না? কেন এইভাবে আমাকে কষ্ট দিলি? নাইমা চিৎকার করে কান্না করছে আর আকাশের দিকে তাকিয়ে আগুনের বিরুদ্ধে কত শত অভিযোগ জানাচ্ছে। তক্ষুনি ধীর গতিতে এগিয়ে এসে কেউ নাইমার পেছনে দাঁড়ালো। আগন্তুক একটা হাত নাইমার কাঁধে রেখে মৃদু আওয়াজে জিজ্ঞেস করলো, এ কি ডক্টর নাইমা, আপনি হাঁটু মুড়ে মাটিতে বসে আছেন কেন? এভাবে বসে থাকলে পা ব্যথা করবে, উঠুন। নাইমা চমকে উঠে হাত দিয়ে চোখের পানি মুছে দ্রুত উঠে দাঁড়ায়। পেছন ফিরে আগন্তুককে দেখে ভ্রু কুঁচকে ফেলল। গম্ভীর কণ্ঠে বলল, মিস্টার রাফি, আগুনের কলিগ রাইট? আপনি এখানে কি করছেন? রাফি কিঞ্চিত থেসে বলল, মাঝে মাঝেই আসি এইদিকে, নতুন ঝিল কাটা হয়েছে, ভাবলাম এসে দেখে যাই। এসে ভালোই হলো, আপনার সাথে দেখা হয়ে গেল। নাইমা কিছু না বলে চলে যাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হয়। রাফি পেছন থেকে হাত টেনে ধরে। নাইমা চোয়াল শক্ত করে কঠিন দৃষ্টিতে তাকায়। রাফি হাত ছেড়ে দেয়। মেকি হেসে বলল, সরি, এক্ষুনি চলে যাচ্ছেন কেন? চলুন ওইদিকে কিছুক্ষণ বসে গল্প করি। নাইমা ঝাঁঝালো গলায় বলল, আমার গল্প করার মুড নেই। আপনার চোখ মুখ কেমন শুকনো লাগছে, দেখে মনে হচ্ছে কান্না করেছেন। নাইমা এদিক ওদিক নজর ফেরায়। নিজের দুর্বলতা কখনো কাউকে দেখাতে ইচ্ছুক নয় সে। লম্বা শ্বাস টেনে ভারী গলায় বলল, তেমন কিছু না, মন মেজাজ ভালো নেই, তাই মাইন্ড ফ্রেশ করার জন্য এখানে এসেছি। রাফি গভীর দৃষ্টিতে নাইমার দিকে চেয়ে বলল, ভালো, তবে আমি চাই আপনি আরও কাঁদুন, কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলুন। নাইমা কপাল কুঁচকে ফেলল। রাশ ভারী কণ্ঠে বলে উঠল, সিরিয়াসলি আপনি চান আমি যেন কান্না করি? কেন চান শুনি? রাফি মুচকি হেসে জবাব দিল,
কান্না করলে যে আপনাকে কতটা সুন্দর লাগে সেটা আপনি হয়তো নিজেও জানেন না। ফুলা ফুলা চোখ, হালকা লাল হয়ে যাওয়া উঁচু নাক, যখন চোখের পানি কণাগুলো থুতনিতে এসে জমা হয় তখন দেখতে কি মিষ্টি লাগে আপনাকে। নাইমা ভ্রুকুচকে চওড়া গলায় বলল, এভাবে কাঁদতে আপনি আমায় কখনো দেখেছেন? হ্যাঁ। কোথায় দেখেছেন? কবে দেখেছেন? রাফি মৃদু হাসল, মোহনীয় কণ্ঠে বলল, রোজ দেখি, তবে সেটা আমার কল্পনায়। আপনি আমাকে কল্পনা কেন করেন? ভালো লাগে তাই। নাইমার মেজাজ খারাপ হলো, দাঁতে দাঁত চেপে বলল, আপনার কেন আমাকে ভালো লাগবে? ভালো লাগার তো কোনো কারণ দেখছি না। কোনো কারণ ছাড়াই আমার আপনাকে ভালো লাগে। কেন লাগে সেটার কারণ আমি নিজেও জানি না। অদ্ভুত মানুষ তো আপনি। বিনিময়ে রাফি মুচকি হাসল। নাইমা ফের হতাশ কণ্ঠে বলল, আপনার আমাকে ভালো লাগে তাও কোনো কারণ ছাড়াই, অথচ যার চোখে ভালো হতে চাইলাম, যাকে নিজের সবটা ভাবতাম, সেই পাষাণ মানুষটাই আমাকে বুঝলো না। রাফি বুঝতে পারল না, কণ্ঠ খাদে এনে প্রশ্ন করল, কার কথা বলছেন? কে সেই মানুষটা যে আপনার মতো সুন্দরী রমণীকে প্রত্যাখ্যান করে? নাইমা ছিল হেসে বলল, আছে এমন একজন যার কাছে আমার অনুভূতির কোনো মূল্য নেই, বেইমান একটা। রাফির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে পুনরায় বলল, আমি সুন্দর হলে সেই পাষাণ মানুষটা কেন আমাকে গ্রহণ করলো না? সেটা আমি কিভাবে জানবো? সবার তো ভালো লাগা এক না, সবার সব কিছু ভালোও লাগে না। নাইমা দীর্ঘশ্বাস ছাড়ল। রাফি ফিচেল গলায় বলল, ঝিল কি সম্পূর্ণভাবে ঘুরে দেখেছেন? দেখে থাকলে চলুন বাড়ি ফেরা যাক। না, সম্পূর্ণটা ঘুরে দেখিনি, এখন আর দেখতে চাইও না। তাহলে চলুন। হুম। নাইমার সাথে পাশাপাশি হাঁটতে দারুণ লাগছে রাফির কাছে। যতদিন ধরে নাইমাকে চিনে, আজ প্রথম এতটা কাছাকাছি দুজন। রাফির কাছে আজ দিনটা অন্যরকম লাগছে। প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে সময়টুকু উপভোগ করতে লাগলো সে। আগুন সচরাচর অসুস্থ হয় না, ফিটনেস বডিওয়ালা, শরীরটা সবসময় চাঙ্গা থাকে। হবে নাই বা কেন? আগুন তার শরীরের দিকে অনেক যত্নশীল, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। যথেষ্ট গুছানো মানুষ সে। অথচ দুপুরে বাসায় ফেরার পর সন্ধ্যার দিকে গা কাঁপিয়ে জ্বর চলে আসলো। ঘুমিয়ে পড়েছিল বলে দুপুরে খেতেও পারেনি, মোম নিজেও খায়নি। আগুনের মাথাটা কোলে নিয়েই বিকেল পর্যন্ত বসেছিল। যখন আগুনের ঘুম ভেঙেছে, ডুলু ডুলু চোখে চেয়ে মোমকে পরোক্ষ করছিল। ঘুমানোর আগে মোমকে যেভাবে বসে থাকতে দেখেছিল সেভাবেই বসে থাকতে দেখে ভ্রুকুচকে ফেলল। শোয়া থেকে উঠে বসে একটা হাত মোমের গালে রেখে শান্ত কণ্ঠে শুধালো, তুমি এতক্ষণ এভাবেই বসেছিলে? জি। আগুন হতভম্ব হয়ে গেল। মৃদু ধমকে বলল, কে বলেছিল এভাবে বসে থাকতে? এতক্ষণ এভাবে বসে থাকতে পা ব্যথা করেনি? জি, আমি ঠিক আছি। খেয়েছিলে? মোম মাথা নিচু করে নিল, মিনমিন করে বলল। জি না। আগুন চোয়াল শক্ত করে কঠিন গলায় বলল, খাওনি কেন? প্রায় মাগরিবের কাছাকাছি সময়। আপনিও তো খাননি। আমার সাথে তোমার তুলনা করো? একে তো চুনোপুটির মতো শরীর, তার উপর তুমি না খেয়ে বসে আছো। এতক্ষণ না খেয়ে থাকলে শরীর খারাপ করবে না? এমনিতেই তোমাকে নিয়ে টেনশনে আছি। কি চাও আমি মরে যাই? এতক্ষণ আগুনের কথাগুলো গাল ফুলিয়ে শুনছিল মোম, কিন্তু শেষের কথায় মোমের বুকে ধক করে উঠল। চমকে তাকায় আগুনের দিকে। মোমের গালে রাখা আগুনের হাতটা সরিয়ে নিজের পেলব এক হাত আগুনের দাড়িযুক্ত গালে রেখে আতঙ্কিত গলায় বলে উঠল, এসব কি বলছেন আপনি? মারা যাওয়ার কথা কেন বলছেন? আপনি আসার আগে নুডলস রান্না করে খেয়েছিলাম, সেই জন্য তেমন একটা খিদে পাইনি। আবার একা একা খেতেও ইচ্ছে করছিল না। খাইনি বলে আপনি মরার কথা বলবেন? আগুনের চোখ দুটো জ্বলছে, মাথা ব্যথা করছে না। ঘুমানোর জন্য মাথা ব্যথা কমে গিয়েছে, তবে মাথাটা প্রচণ্ড ভার ভার লাগছে। শরীরেও কেমন অসাড় হয়ে আসছে। মোমের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, মরার কথা বলা এত ভয় পাওয়ার কি আছে? এমনিতেই আমি তোমার থেকে বয়সে অনেক বড়, প্রায় তোমার বয়সের দ্বিগুণ বয়স আমার। হিসেব অনুযায়ী তোমার আগে আমি মরে যাব, তখন কি করবে তুমি? মোমের বুক কেঁপে ওঠে। তখন দেখি কি অদ্ভুত কথাবার্তা বলে চলেছে মানুষটা। এসব বলার মানে কি? আগুন কি বুঝতে পারছে না মোমের কষ্ট হচ্ছে?
মোম ফুপিয়ে কেঁদে উঠল, ব্যগ্র গলায় বলল, দয়া করে বারবার মরার কথা বলবেন না। কি হয়েছে আপনার? আজকে বাসায় ফেরার পর থেকেই কেমন মনমরা হয়ে আছেন। কিছু জিজ্ঞাসা করলে বলছেন সব ঠিক আছে। তাহলে এরকম কথা বলার মানে কি? আগুন শীতল গলায় বলল, আরে কান্না করার কি হলো? আমি এত কিছু ভেবে বলিনি। তুমি দেখছি সিরিয়াস হয়ে গিয়েছো। আমি বললেই কি মরে যাব? আর না বললে কি সারা জীবন বেঁচে থাকতে পারবো? মোম নাক টেনে টলমল চোখে চেয়ে মায়াভরা কণ্ঠে বলল, আল্লাহ যখন নিয়ে যাবেন নিবেন, তাই বলে আপনি কেন বারবার মৃত্যুর কথা বলবেন? আপনি জানেন না আপনার মরার কথা বললে মম কষ্ট পায়? আপনি কি চান মম কষ্ট পাক? শরীর খারাপ নিয়েও মোমের কথায় এক পেশে হাসলো আগুন। মোমের স্নিগ্ধ মুখশ্রীর দিকে চেয়ে শান্ত গলায় বলল, জি না, আমি চাই না আমার মন কষ্ট পাক। আচ্ছা, আর বলবো না। আমার শরীরটা অবশ অবশ লাগছে, উঠে যেতে ইচ্ছে করছে না। তুমি খাবারগুলো রুমে নিয়ে আসো, এখানেই খাবো। আগুনের কথায় মোম খুশি হলো। তবে আগুনের শরীর খারাপের কথা শুনে খুশিটা দীর্ঘস্থায়ী হলো না। কপালে হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে বলল, কপাল তো হালকা গরম গরম লাগছে, জ্বর আসবে নাকি? আগুন মোমের নাক টেনে ফিচেল হেসে বলল, গরমের কারণে হয়তো গরম হয়ে রয়েছে। তুমি চিন্তা করো না, ক্ষুধা পেয়েছে তো, খাবার দিবে না? মোম সহসা জিভ কাটল। চঞ্চল পায়ে দ্রুত ছুটল রান্নাঘরের দিকে। হাত চালিয়ে ঝটপট খাবারগুলো গরম করতে লাগলো। এই ফাঁকে আগুন নিয়ে অল্প সময় নিয়ে এই ফাঁকে আগুন নিয়ে গি- এই ফাঁকে আগুন গিয়ে অল্প সময় নিয়ে গোসল করে আসলো। যদিও সকালে গোসল করে কলেজে যায়, তবে আজকে বাসায় এসে ফ্রেশ না হয়ে বিছানায় গায়ে দিয়ে দিয়েছিল। ঘামযুক্ত ভেজা শার্ট এতক্ষণে শুকিয়ে গিয়েছে। শরীরের বাইরের কিঞ্চিত ধুলাবালি লেগে আছে। তার উপর নাইমা তখন ওইভাবে জড়িয়ে ধরেছিল, তাই এখন গোসল করা আবশ্যক। মোম খাবার নিয়ে এসে দেখে আগুন ভেজা চুল মুছছে। খাবারগুলো বিছানায় রেখে আগুনের পাশে এসে গোমরা মুখে বলল, এই সন্ধ্যার সময় গোসল করেছেন কেন? ঠান্ডা লেগে যাবে না? এমনিতেই তো তখন গা গরম দেখেছি। আমি সহজে অসুস্থ হই না, কথা না বাড়িয়ে খাবার দাও। মোম একটা প্লেটে খাবার বেড়ে আগুনকে দিল। আগুন ভ্রুকুচকে বলল, তোমার জন্য প্লেট কোথায়? তুমি খাবে না? পরে খাবো। চুপ, কোনো কথা না। এতক্ষণ না খেয়ে আছো, আবার এখন বলছো পরে খাবে? মোম উঠে গেল। আগুন পিছন থেকে ডেকে ওঠে। কোথায় যাচ্ছ? মোম গাল ফুলিয়ে বলল। প্লেট আনতে। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল। আনতে হবে না, এদিকে আসো। মোম গুটি গুটি পায়ে এগিয়ে যায়। আগুনের ভরাট স্বর। বসো। মোম বসলো। আগুন ভাত মেখে এক লোকমা মোমের মুখের সামনে ধরল। মোম অবাক হয়ে চেয়ে থাকে। আগুন থমকে বলল। হা করে তাকিয়ে আছো কেন? খাও, আমিও তো খাবো নাকি? মোম খেয়ে নিল। মোম রান্না মোটামুটি ভালোই পারে। মুরগির ঝাল ঝাল কষা মাংসটা দারুণ হয়েছে। আগুন তৃপ্তি করে খেলো। খাওয়া শেষে আগুন আবার বিছানায় শুয়ে পড়ল। কি ব্যাপার, আজকে শরীরটা এমন লাগছে কেন? এত ঘুম পাচ্ছে কেন? বিষয়টি আগুনের বোধগম্য হলো না। আগুন চোখ দুটো বন্ধ করে নিল। আধা ঘন্টা পরই মাগরিবের আজান শোনা গেল। মোম নামাজ পড়ে এসে আগুনকে ডাক দিল। আগুন কেমন গুটিসুটি হয়ে শুয়ে আছে। সাড়া না পেয়ে হাত ঝাঁকিয়ে ডাকলো। প্রচণ্ড গরম হয়ে আছে হাত। মোম তুরন্ত হাত বাড়িয়ে কপালে রাখলো। অমনি চমকে উঠল। গায়ে তো গরম হয়ে আছে কেন? দ্রুত ফার্স্ট এড বক্স নিয়ে এসে থার্মোমিটার দিয়ে জ্বর মেপে নিল। থার্মোমিটারের গায়ে দৃশ্যমান নম্বরের লেখাটা চোখে পড়তেই ঘন পাপড়ি যুক্ত নয়নজোড়া বড় বড় হয়ে গেল। 104 ডিগ্রি জ্বর। ব্যাস, তারপর থেকেই মোম শান্তি পাচ্ছে না। আগুনের বলা তখনকার কথা আর এখনকার অবস্থা দেখে কণ্ঠ ফুঁড়ে কান্না বেরিয়ে আসতে চাইছে, চেয়েও আটকাতে পারছে না। কিছুক্ষণ আগেও তো ঠিক ছিল, তাহলে হুট করে জ্বর কোথা থেকে চলে আসলো? মোমের চিন্তা বাড়ল। কি করবে কিছুই বুঝতে পারছে না। বাড়িতে কি ফোন করবে? মোম আগুনকে ডাকতে লাগলো। শুনছেন? শুনছেন? আগুন চোখ খুলতে পারছে না। অনেক কষ্ট করে চোখ খুলে মিহি কণ্ঠে বলল, কিছু বলবে? কিছু বলবে? মোম কাঁদো কাঁদো মুখে বলল, আপনার তো জ্বর এসেছে, তখন কি দরকার ছিল গোসল করার? বাসায় জ্বরের ঔষধ আছে। আগুন বিছানায় ভর দিয়ে উঠে বসলো। ক্লান্ত গলায় বলল, বক্সটা আমার কাছে দাও, আর এক গ্লাস পানি দাও।
বক্সটা আমার কাছে দাও, আর এক গ্লাস পানি দাও। মোম দিল। আগুন বক্স থেকে দুটো নাপা ট্যাবলেট বের করে খেয়ে নিল। পুনরায় বিছানায় গা এলিয়ে দিল। ক্ষীণ স্বরে বলল, বাড়িতে কাউকে জানিও না, শুধু শুধু টেনশন করবে। মেডিসিন খেয়েছি, আশা করি ঘন্টা দুয়েক পরে জ্বর ছেড়ে দেবে। বাড়িতে কাউকে জানিও না, শুধু শুধু টেনশন করবে। মেডিসিন খেয়েছি, আশা করি ঘন্টা দুয়েক পরে জ্বর ছেড়ে দিবে। আগুন নিষেধ করেছিল বলে মোম বাড়িতে ফোন করে কাউকে জানায়নি। তবে রাতে জ্বরও ছাড়েনি, বরং মধ্যরাতে জ্বরের তীব্রতা আরও বেড়ে গিয়েছে। আগুনের গায়ের উপর পাতলা কম্বল জড়ানো ছিল। আগুন শীতে কাঁপছিল বলে মোম আরেকটা ভারী কম্বল এনে আগুনের গায়ের উপরে মেলে দিল। মোম এসি বন্ধ করে দিয়েছে, জাস্ট 3 পাখাওয়ালা ফ্যান চালানো। মোমের ভীষণ হাঁসফাঁস লাগছে, কারণ আগুন তাকে কম্বলের ভেতর টেনে নিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। আগুন জ্বরে মৃদু কেঁপে কেঁপে উঠছিল বলে মোম পেলব হাতে আলতো করে আগুনকে জড়িয়ে ধরেছিল। মিনিট কয়েক পরেই আগুন তাকে কম্বলের ভেতর টেনে নেয়। মোম ভেবেছিল আগুন সজাগ, কিন্তু না, সে তো গভীর ঘুমে আচ্ছন্ন। তার চোখ দুটো বন্ধ, একে তো গরম, তার উপর আগুনের শরীরের উত্তাপে মোমের শরীর ঘেমে উঠেছে। মোমের অস্বস্তি হচ্ছে, আগুনকে সরিয়ে উঠতেও পারছে না। আগুনের মতো বলিষ্ঠবান পুরুষের শরীরের নিচে তার ছোট্ট শরীর চাপা পড়ে আছে। আর মোমের মতো চুনোপুটি মার্কা মেয়ের পক্ষে বলিষ্ঠ আগুনকে সরিয়ে ওঠা চারটিখানি কথা নয়। অগত্যা মোম হাল ছেড়ে ওইভাবেই আগুনের সাথে লেপ্টে শুয়ে আছে। আগুনের ভারিক্কি নিঃশ্বাস মোমের ঘাড়ে আছড়ে পড়ছে। উষ্ণ নিঃশ্বাসে মোমের শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে। মোম কিছুক্ষণ পরপর কপালে হাত দিয়ে চেক করছে, কিন্তু জ্বর তো কমছেই না। মোম এবার কেঁদে উঠল। মোমের কান্না আগুনের কর্ণগোচর হলো না। উঠে যে মাথায় জলপট্টি দিবে সেটাও সম্ভব না। এই কুমড়ো মার্কা লোকটা মোমকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। একটি নতুন দিন, নতুন ভোরের সূচনা। দিনটি শুরু হয় কারো জীবনে সুখের বার্তা বহন করে, আবার কারো জীবনের বিষাদময় যন্ত্রণা দিয়ে। এই সময় প্রকৃতির সবুজে ঘেরা গাছপালাগুলো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে। বাইরে দেখা যাচ্ছে রঙিন আকাশের আলোর ঝলকানি। খোলা আকাশে গুটি কয়েক ভোরের পাখি ছাড়া আর কিচ্ছুটি নেই। তারা ডেকে চলেছে কিচিরমিচির শব্দ করে, জানান দিচ্ছে ভোর হওয়ার আগাম বার্তা। আচ্ছা, ওরা কি বুঝতে পারছে পৃথিবীর বুকে কোনো এক মানুষের মনের গহীনে শুকনো ব্যথা? টের পাচ্ছে কি ছোট কিশোরীর স্বামীর চিন্তায় অন্তরের ক্ষত? বুঝতে পারছে কি কারো স্তম্ভিত রেশ? জানা নেই, জানা সম্ভবও না। বিষণ্ণ মনে আগুনের মাথার কাছে বসে আছে মোম। বাটিতে পানি নিয়ে মসৃণ পাতলা কাপড় ভিজিয়ে মাথায় জলপট্টি দিচ্ছে। মোমের স্নিগ্ধ মুখশ্রীতে রয়েছে একরাশ অন্ধকার। থেমে থেমে নাক টানার শব্দ ভেসে আসছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে মেয়েটা। আগুন বিছানায় অবচেতন অবস্থায় শুয়ে আছে। সারা রাতের মধ্যে একবারও আগুনের জ্বর ছাড়েনি। অগত্যা মোম আগুনের কথা অমান্য করে বাধ্য হয়ে শাশুড়ির কাছে ফোন করে ভোর 5টার দিকে। শাশুড়িকে অবগত করে আগুনের অসুস্থতার কথা। আগুনের অসুস্থতার কথা শুনতে পেয়ে মিনা অস্থির হয়ে পড়লেন। রাশিদকে বলতেই তিনি দেরি না করে পরিচিত ডক্টরকে কল করে তাকে সাথে নিয়ে আগুনের ফ্ল্যাটে চলে আসেন। মিনা, ময়ূরী, রাশিদ আসতে পারলেও আইমান আসতে পারেনি। আসবে কিভাবে? সে তো ঘুমিয়ে কুপোকাত, দরজা খুলছেই না। কি খেয়ে ঘুমিয়েছে কে জানে। মিনা মোমকে শান্ত হতে বলছেন, কান্না করতে নিষেধ করছেন, তবুও মেয়েটা কথা শুনছে না। ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। মিনা হতাশ হয়ে আর কিছু বলেননি। ডক্টর আগুনকে দেখে কিছু ওষুধ দিয়ে সাথে প্রয়োজনীয় কিছু টেস্ট লিখে দেন। বলেছেন দুপুরের মধ্যে যদি জ্বর না ছাড়ে তাহলে সময় করে হসপিটালে গিয়ে টেস্টগুলো করিয়ে ভালো ডাক্তার দেখাতে। তারপর ডক্টর চলে গেলেন। ডক্টরের কথা মতো মিনা দ্রুত খাবার তৈরি করে আনলেন। রাশেদের সহায়তায় আগুনকে উঠিয়ে পেছনে বালিশ রেখে খাটের সাথে হেলান দিয়ে বসায়। ধীরে সুস্থে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেন। মোমকে বলেছেন ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে নিতে। মেয়েটার মুখটা কেমন শুকিয়ে গিয়েছে। মোম ফ্রেশ হয়নি, কিছু খাইওনি। আগুনের মাথার কাছে ঘাপটি মেরে বসে আছে। জানিয়েছে আগুনে জ্বর না ছাড়া পর্যন্ত কোথাও যাবে না। মিনা আর জোর করেননি। তখন থেকেই মোম আগুনের মাথার কাছে বসে আছে। সকাল 8টার সময় আগুনে জ্বর ছেড়েছে। সারা শরীর ঘেমে একাকার। আগুন আস্তে ধীরে চোখ খুলে তাকায়। আগুনের জ্বর ছেড়েছে শুনে মিনা আর রাশেদ স্বস্তি নিঃশ্বাস ফেললেন।
মোমের অধর কোণে দেখা মিলল কিঞ্চিত হাসির ঝলক। মিনা রান্না করছেন, তাকে সাহায্য করছে ময়ূরী। মিনা মোমকে ডেকে পারলে বললেন, তোয়ালে ভিজিয়ে আগুনের সইটা মুছিয়ে দাও। মাথায় পানি ঢালতে পারলে আরো ভালো হতো, তবে আগুন পানি ঢালবে না। জ্বর হলে কখনো মাথায় পানি ঢালতে চায় না ছেলেটা। আর যদি না পারো তাহলে থাক, তুমি ছোট একটা বালতিতে পানি ভরে রাখো, আমি হাতের কাজটা সেরে আসছি, বাকিটা ময়ূরী সামলে নিতে পারবে। সমস্যা নেই মা, আমি পারবো। আচ্ছা, অসুবিধা হলে আমাকে ডেকো। মোম চলে আসে বেডরুমে। বালতি দিয়ে পানি এনে তোয়ালে চুবিয়ে আগুনের নিকট আসে। আগুন তখন আধশোয়া হয়ে বসে ফোন টিপছে। মোমকে বালতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুচকে তাকায়। মোম মিষ্টি হেসে বলল, মা বলেছেন আপনার শরীর মুছে দিতে, একটু সোজা হয়ে বসুন তো। মোম বালতিতে চুবানো তোয়ালেটা মুচড়িয়ে পানি ছেড়ে আগুনের কাছাকাছি আসে। আগুন সোজা হয়ে বসলো, বুকের মধ্যে দুহাত ভাঁজ করে গম্ভীর কণ্ঠে বলল। টি শার্টের উপরে শরীর মুছে দেবে? মোম বুঝতে না পেরে অবুঝ গলায় প্রশ্ন করল। জি। আগুন বিরক্ত হলো, রাশভারী কণ্ঠে বলল। টি শার্ট না খুলে কিভাবে শরীর মুছে দেবে? মোম থমথমে খেয়ে যায়, শুষ্ক ঢোক গিলে। মিনমিন করে বলল, এখন কি এটা আমাকে খুলতে হবে? আপনি একটু কষ্ট করে খুলে দিন না। আগুন বাঁকা হাসলো, গম্ভীর স্বরে বলল। পারবো না, হাত পা ব্যথা করছে। মোমের খারাপ লাগলো। তখন আবেগের ঠেলায় শাশুড়ির কথায় রাজি হয়েছিল, কিন্তু এখন যে তার লজ্জা লাগছে। টি শার্ট খুলতে হবে সে কথা মাথাতেই ছিল না। এদিকে শাশুড়িকে বড় মুখ করে বলে এসেছে সে আগুনের শরীর মুছে দিবে। এখন কি হবে? মোম অসহায় গলায় বলল। হাতে কি খুব ব্যথা? হুম। একটু চেষ্টা করে দেখুন, ঠিক খুলতে পারবেন। আগুনের মেজাজ খারাপ হলো, দাঁতে দাঁত চেপে বলল। শরীর যেহেতু মুছে দিতে পারবেই না, তাহলে এসেছো কেন? আমি এখন সম্পূর্ণ সুস্থ। এবার যাও এখান থেকে, আমি নিজেকে সামলে নিতে পারবো, কলেজেও যেতে পারবো। মোম আঁতকে উঠল, ভীতু নয়নে চেয়ে ছটফটে গলায় বলল। এই অসুস্থ শরীর নিয়ে কলেজে কেন যাবেন? ডাক্তার বলেছেন সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে বেড রেস্ট নিতে। আগুন মিটিমিটি হেসে ভাবলেশহীন গলায় জবাব দিল। বাসায় রেস্টে থেকে কি করব? কেউ তো আর সঠিকভাবে আমার যত্ন আত্তিক করছে না, তার থেকে বরং আমি কলেজেই চলে যাই। আগুন বিছানা থেকে উঠতে নিলে মোম হাত ধরে আটকায়। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মোমের দিকে। মোম কিঞ্চিত রাগী গলায় বলল। আপনি কোথাও যেতে পারবেন না, আমি যেতে দিব না। কেন যেতে দিবে না? আমি যাবই। মোম গোমরা মুখে বলল। কোথাও যেতে হবে না আপনাকে, আমি আপনার কথা শুনবো। আগুনের মুখ চকচক করে উঠল, কণ্ঠ খাদে এনে প্রশ্ন করল। সত্যি? পরে আবার লজ্জা পেয়ে চলে যাবে না তো? দেখো, আমি কিন্তু তোমাকে জোর করছি না। না যাব না, দেখি এদিকে আসুন। আগুন ঠোঁট কামড়ে হাসে, একটু এগিয়ে বিছানার সাইডে আসে। মোম গাল ফুলিয়ে নিজের হাতে আগুনের টি শার্ট খুলে দেয়। তখনই চোখের সামনে ভেসে ওঠে আগুনের ঘন কালো লোমশযুক্ত বুক জমিন। এই বুকটা মোমের নারী সত্তার দুর্বলতার অন্যতম কারণ। ফর্সা গায়ে ঘন কালো লোমশ বুকটা যেন মোমকে উকি দিয়ে ডাকছে। মোম শুকনো ঢোক গিলল, মুহূর্তেই চোখ দুটো খিচে বন্ধ করে নেয়। মোমের অবস্থা দেখে আগুনের প্রচুর হাসি পাচ্ছে। মোমকে আরেকটু লজ্জা দেওয়ার জন্য হিসিয়ে বলে উঠল। এই কি মোম, তুমি চোখ বুঝে আছো কেন? চোখ খোলো, দেখো আমার বুকে কত ঘাম জমে আছে, ঠান্ডা লেগে যাবে তো। এই বুকটা তোমাকে ডাকছে, আই মিন ঘামগুলো মুছে দেওয়ার জন্য আর কি। আগুন মিথ্যে বলেছে, যদিও ঘাম দিয়ে জ্বর ছেড়েছে, তবে সেই ঘাম এখন শুকিয়ে গিয়েছে। এদিকে মোমের অবস্থা বেগতিক, লজ্জায় ভীষণ হাঁসফাঁস লাগছে। পিটপিট করে চোখ খুলে তাকায়। আগুন এবার শব্দ করে এসে ওঠে। মোম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখে সেই হাসি। বিয়ের পরে প্রথম আগুনকে এইভাবে হাসতে দেখল। মনে মনে মাশাল্লাহ পড়তে ভুলল না। আগুনের চোখের দিকে তাকিয়ে সরল গলায় বলল। আপনি সব সময় এভাবেই হাসবেন। আপনার হাসিটা খুব সুন্দর, তবে শুধু আমার সামনেই এভাবে হাসবেন, অন্য কোনো মেয়ের সামনে হাসা আপনার জন্য বারণ। সহসা আগুনের হাসিটা মুছে গেল। মৃদু ধমকে বলল। শুধু কথা বলেই যাবে, নাকি আমার শরীর মুছে দেবে? আর কতক্ষণ এভাবে বসে থাকবো? মোমের হুঁশ ফিরল, চঞ্চল কণ্ঠে বলল। জি দিচ্ছি। তাড়াতাড়ি।
মোম সুন্দর করে আগুনের গা মুছে দিচ্ছে। আগুন ইচ্ছে করে এক হাতে মোমের কোমর চেপে কাছে নিয়ে আসে। নিজের মাথাটা এলিয়ে দিল মোমের কাঁধে। মোম হক চুকিয়ে যায়। আগুন রাশভারী গলায় বলল, শরীর ভীষণ দুর্বল লাগছে, বসে থাকতে কষ্ট হচ্ছে। মোম ঠোঁট কামড়ে ব্যস্ত কণ্ঠে বলে উঠল, এতক্ষণ তো দিব্যি বসেছিলেন, এখন হুট করেই শরীর দুর্বল লাগছে? একটু আগেই তো বলছিলেন আপনি একাই সব পারেন, কলেজেও যেতে চাচ্ছিলেন, এখন কি হলো? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে শান্ত গলায় বলল, দুর্বল তো ছিলাম না, কিন্তু তুমি কাছে আসায় আবার দুর্বল হয়ে গিয়েছি, সেই জন্য তোমার সাপোর্ট নিচ্ছি। গা তো মোছা শেষ, এখন সরে বসুন, আমি একটু রান্নাঘরে যাব, দেখি মায়ের কোনো সাহায্য লাগবে কিনা। হুম, সরা যাবে না, আর তোমাকেও কোথাও যেতে হবে না। রান্নাঘরের কাজ আমার মা একাই সামলে নিতে পারবে, তুমি শুধু আমার দিকে নজর দাও। মোম বোকার মতো আগুনকে আপাত মস্তক পর্যবেক্ষণ করে বলল। ক্ষেপে উঠল আগুন। মোমের মসৃণ কোমরে মৃদু চাপ দিয়ে আরেকটু নিজের সাথে লাগিয়ে নিল। চাপা স্বরে ধমকে বলল, তুমি এতটাও ছোট নও মোম, তুমি সব কিছুই জানো, সব কিছুই বুঝতে পারো, শুধু লজ্জা আর কিছুটা ভয়ে আমার থেকে দূরে থাকো। মোম এখন আগুনের কোলের উপর বসা। মোমের একটা হাত আগুনের ঘাড়ির উপর, আরেকটা হাত কাঁধে। ফ্যানের বাতাসে মোমের মাথার কিছু ছোট চুল কপালে লুটোপুটি খাচ্ছে। আগুন হাত বাড়িয়ে কপালে পড়ে থাকা অগোছালো চুলগুলো আলতো করে কানের পিঠে গুজে দেয়। মোম মাথা নিচু করে নিল। আগুন শীতল গলায় বলল, তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? আমার বাসায় না থাকলে তুমি আমার শার্ট বের করে গায়ে জড়িয়ে রাখো ঘন্টার পর ঘন্টা, ড্রেসিং টেবিল থেকে আমার পারফিউম নিয়ে পুরো রুম স্প্রে করো। তাই তো বলি আমার পারফিউম 1 সপ্তাহের বেশি টিকে না কেন। যেখানে 1 বোতল পারফিউম আমার 1 মাস চলে যায়, সেখানে তুমি আসার পর মাত্র 1 সপ্তাহ চলে। মোম চকিতে তাকালো। এদিক ওদিক নজর ফেরায়। মোমের গলা শুকিয়ে আসছে। শুষ্ক ঢোক গিলে কাপা গলায় বলল, আপনি কিভাবে জানলেন? আগুন থেকে ফিরতি জবাব এলো না। নিজের মতো করে শান্ত কণ্ঠে বলতে লাগলো, আমার সামান্য জ্বরে কেঁদে কেটে চোখ মুখের বেহাল দশা বানিয়ে ফেলেছ। সারা রাত 2 চোখের পাতা এক করনি। রাস্তাঘাটে কত শত দুর্ঘটনা ঘটে, সেজন্য আমি কলেজে চলে গেলে সারাক্ষণ আমাকে নিয়ে চিন্তা করো। বারবার ঘড়ির কাঁটার দিকে চেয়ে আমার অপেক্ষায় সময় গুনো। কলেজ থেকে ফিরতে দেরি হলে ছটফট করো। একদিন তো কেঁদে ফেলেছিলে, মনে আছে? তোমার কি মনে হয় এসব কিছুর কারণ আমি বুঝি না? মোম মাথা নিচু করে নিল। হাতে পায়ে নামলো চিরচেনা সেই কম্পন। আগুন এক হাত দিয়ে আলতো করে মোমের চোয়াল চেপে ধরল। শীতল গলায় বলল, উত্তর দাও। আমি চাইলে আমাদের বিয়ের প্রথম রাতেই তোমার উপর স্বামীর অধিকার খাটাতে পারতাম, জাহির করতে পারতাম নিজের পুরুষত্ব। তুমি চাইলেও আমাকে বাধা দিতে পারতে না। কেন খাটাইনি জানো? মোম কিছু বলল না, চুপ করে রইল। আগুন পুনরায় একই ভঙ্গিতে বলে উঠল। মোম পূর্ণ দৃষ্টিতে তাকায় আগুনের দিকে। আগুন মোমের নরম তুলতুলে গালে এক হাত রেখে মুচকি হেসে বলল, তোমার জন্য, তোমার কথা ভেবে। একে তো তুমি খুব ছোট বাচ্চা। আচ্ছা, একে তো তুমি খুব ছোট বাচ্চা একটা মেয়ে, তার উপর আমাদের পূর্ব পরিচিতি ছাড়া হুট করেই বিয়েটা হয়ে গিয়েছে। তুমি আমি দুজনকে ভালো করে চিনতাম না, জানতাম না। এমন একটা পরিস্থিতিতে আমি যদি তোমার সাথে ঘনিষ্ঠ হতাম, তুমি আমাকে সবচেয়ে নিকৃষ্ট একজন মানুষ বলে মনে করতে, কারণ তুমি তখন এসব কিছুর জন্য তৈরি থাকতে না, অথবা ছিলে না। তোমার চোখে থাকতো আমার জন্য তীব্র ঘৃণা। শারীরিকভাবে পেতে ভয়ানক যন্ত্রণা, আর মানসিকভাবে পুরোই ভেঙে পড়তে তুমি। আমি কখনো চাইনি তোমার মতো নিষ্পাপ একটি ফুল অকালে ঝরে যাক। সেজন্য আমি তোমাকে সময় দিয়েছি, প্রয়োজনে ভবিষ্যতেও দিব। 29 বছর জীবনে কখনো কোনো নারীর শরীরের প্রতি লোভ জন্মায়নি। আশা করি ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। আমি মনে করি পৃথিবীর সকল পুরুষের উচিত তাদের স্ত্রীর শরীর ছোঁয়ার আগে মন ছোঁয়া। আমি তোমার শরীর না, মন ছুঁতে চেয়েছি মোম। মোম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আগুনের সকল কথা মনোযোগ সহকারে শুনল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ফট করেই প্রশ্ন করল, আপনি আমায় ভালোবাসেন মাস্টার মশাই? আগুন ভ্রুকুচকে গমগমে গলায় বলল। হঠাৎ এই প্রশ্ন? মোম অধৈর্য সহিত জিজ্ঞেস করে, বলুন না। যদি বলি না? সহসা মোমের মুখটা অন্ধকারে ছেয়ে গেল।
আগুনের না শব্দটিতে চঞ্চল কিশোরীর বুকের ভেতর মুচড়ে উঠল। ছলছল চোখে চেয়ে কাপা গলায় বলল, আপনি সত্যি আমাকে ভালোবাসেন না? তাহলে এত যত্ন কেন করেন, এত খেয়াল কেন রাখেন আমার? ভালোবাসা না থাকলে কেউ এমন করে বুঝি? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ভারী গলায় বলল, যদি বলি শুধু সম্পর্কের বেড়াজালে আবদ্ধ আছি বলে দায়বদ্ধতা থেকে এসব করি তো? মোম ঠোঁট উল্টে বলল, আমি বিশ্বাস করি না, কেন? কারণ আপনার এই সকল কাজের মধ্যে আমি ভালোবাসা খুঁজে পাই তাই। ভালোবাসা কাকে বলে জানো? হুম, কাকে বলে? বলবো না। কেন? আমার ইচ্ছা। আমাকে ভালোবাসো? মোম সরল গলায় জবাব দিল, হ্যাঁ। কতটুকু? ভালোবাসার কোনো পরিমাপ হয় না মাস্টার মশাই, ভালোবাসা অনুভব করার বিষয়, আর আমি আপনার ভালোবাসা অনুভব করতে পারি। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল। আজ থেকে তোমার টিভি দেখা নিষেধ। মোম অবাক হয়ে জানতে চাইল, কেন? কার্টুনের পাশাপাশি এখন মুভিও দেখো, সেখান থেকে এসব বড় বড় কথা শিখেছো, রাইট? মোম ঠোঁট উল্টে বলল। মোটেই না, আমি এগুলো আরো আগে থেকেই জানি। কিভাবে? মোম মাথা চুলকে মিনমিন করে বলল। আসলে বান্ধবীদের কাছ থেকে জেনেছি। আগুন ঠোঁট দুটো গোল করে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। মোম সন্দেহী কণ্ঠে বলল, বললেন না তো আপনি কিভাবে জানেন আমি শার্ট পারফিউম দিয়ে ওই সব করতাম? আগুন মোমের মধ্য একই ভঙ্গিতে বলে উঠল। বলবো না। মোম ভ্রু কুঁচকে বলল, কেন? আমার ইচ্ছে। এমন করছেন কেন বলুন না। আগুন মোমের নাক টেনে বলল। সিক্রেট, সো বলা যাবে না। অমনি মোম গাল ফুলালো। আগুন থেকে সরে আসতে চাইল কিন্তু পারল না। আগুন তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আগুনের ঠোঁটে মিটিমিটি হাসি। মোম ছোটার জন্য ছটফট করছে। আগুন তবুও ছাড়ল না। মৃদু ধমকে বলল, চিংড়ি মাছের মতো এত লাফাচ্ছ কেন? শান্ত হয়ে কিছুক্ষণ বুকে থাকো তো। দেখেছো বউয়ের সান্নিধ্য পেয়ে কত দ্রুত সুস্থ হয়ে গিয়েছি। তাহলে একবার ভাবো, তুমি সারাক্ষণ আমার কাছাকাছি থাকলে কোনো অসুস্থতায় আমাকে ছুঁতে পারবে না, আর তোমাকেও সখিনার মার মতো কান্না করতে হবে না। মোম চোখ পাকিয়ে বলল, এই ছকিনাকে? আগুন ফিচেল হেসে বলল। বলবো? আগুন মোমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার হবু বাবুর আম্মু। মোমের কান গরম হয়ে গেল। লজ্জারাঙা মুখটাই ছড়িয়েছে রক্তিম আভা। আগুনের উষ্ণ নিঃশ্বাস মোমের ঘাড়ে আছড়ে পড়ছে। কথা বলার দরুন আগুনের উত্তপ্ত উষ্ণ ঠোঁট মোমের কানের লতি স্পর্শ করছে। মোম মৃদু কেঁপে ওঠে। পেলব একটা হাত খামছে ধরেছে আগুনের কাঁধ। খালি গায়ে থাকায় আগুন কিঞ্চিত ব্যথা পেল। মোমের চোখ দুটো বন্ধ। আগুন ভ্রু কুঁচকে নিজের কাঁধের দিকে তাকায়। হাতটা নামিয়ে চোখের সামনে ধরল। অমনি ললাটে প্রগাঢ় ভাঁজ পড়ল। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে ধমকে বলল, আজকের মধ্যে যেন হাতের নখগুলো চামড়া সমান দেখি। এই নখ আমার ভবিষ্যতের বাধা। মোম পিটপিট করে চোখ খুলে বলল, এই নখগুলো আপনাকে কি করেছে? এখন বেশি কিছু করেনি, তবে পরবর্তীতে করবে। কি করবে? আগুনের মেজাজ খারাপ হলো। মোমকে নিজের থেকে সরিয়ে দিল। মোম হতভম্ব হয়ে গেল। ফোঁস করে উঠে নিজে থেকেই একদম আগুনের কাছ ঘেঁষে বসল। আগুনের এক বাহু আঁকড়ে ধরে কটমট করে বলল, কি করেছি আমি? এমন করছেন কেন? কিছু করনি, দূরে থাকো, নয়তো আমি কিছু করে ফেলবো। সূর্যের প্রখর উত্তাপ ঠাঁই পেয়েছে ধরণীর বুকে। আকাশে ভেসে বেড়াচ্ছে শুভ্র রাঙা সাদা মেঘ, যা দেখতে চমৎকার লাগছে। দূর আকাশে নজরে আসছে বেশ কিছু গাংচিল। তারা আপন মনে নিজ ছন্দে ডানা মেলে উঠছে। আগুনের কাছে ও মোমের শুভ্র রাঙা নিষ্পাপ মুখশ্রী দেখতে বেশ লাগছে। এই বাচ্চা বউকে দেখলে আগুনের মন মস্তিষ্ক কন্ট্রোলে থাকে না। ইচ্ছে করে বলিষ্ঠ বুকের নিচে ছোট্ট নরম তুলতুলে শরীরটা পিষে ফেলতে, ভালোবাসার জাতা কোলে মুড়িয়ে রাখতে। মোমের মুখটা আগুনের মুখের কাছাকাছি। দুজনের উষ্ণ নিঃশ্বাস আশ্রে পড়ছে একে অপরের মুখে। মোম কিঞ্চিত রাগী চেহারা নিয়ে আগুনের দিকে চেয়ে, কিন্তু আগুনের বেহায়া চোখ দুটির নজর মোমের গোলাপি রাঙা পাতলা কোমল ওষ্ঠে। মোম তেজি স্বরে বলে উঠল, কেন, কি সমস্যা? আমি আপনার কাছে ঘেঁষে বসলে কি আপনার গায়ে ফোসকা পড়ে যাবে?
আমি সরবো না আপনার থেকে। আমার যেভাবে ইচ্ছে আমি সেভাবেই বসে থাকবো। দরকার হলে সারা জীবন এভাবে বসে থাকবো। তাতে আপনার কি? কি করবেন আপনি? আগুন তর্জনী দ্বারা মোমের ঠোঁট স্পর্শ করে চুপ করতে বলে। শুকনো ঢোক গিলে নেশাক্ত গলায় বলল, এখনো সময় আছে মোম, চলে যাও। তখন না রান্নাঘরে যেতে যাচ্ছিলে, সেখানেই যাও। তবুও এখন আমার সামনে থেকো না, চলে যাও, নয়তো পস্তাতে হবে তোমাকে। মোম ভাবলেশহীন গলায় বলল, যাব না। ঠিক আছে, তাহলে এখন আমাকে সামলাও। মোম কিছু বুঝে ওঠার আগেই আগুন তার গরম উষ্ণ ঠোঁটজোড়া মোমের শুষ্ক নরম ঠোঁটজোড়ায় ডুবিয়ে দিল। আকস্মিক ঘটনায় মোম হকচকিয়ে যায়। চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। উন্মত্ততায় সারা শরীর ঝংকার দিয়ে উঠল। মোম সরে আসতে চাইল, অমনি বাধা পড়ল আগুনের বলিষ্ঠ হাতের বেড়াজালে। মোম দু হাতে খামচে ধরল আগুনের উন্মুক্ত পিঠ। নেত্র যুগল খিচে বন্ধ করে নিল। আগুনের একটি হাত মোমের মসৃণ কোমরে, অপর হাত ঘাড়ে। বিষামাল আগুন মোমের ওষ্ঠে নিজের আধিপত্য বিস্তার করতে ব্যস্ত। মোমের নিঃশ্বাস আটকে আসার উপক্রম। আগুনের লাগামহীন ওষ্ঠ চুম্বনে টালমাটাল অবস্থা তার। চুম্বকের মতো টেনে ধরে রেখেছে তার ঠোঁটজোড়া। আগুনের কোনো হুঁশ নেই। দিন দুনিয়া ভুলে বসে আছে সে। ভুলে গিয়েছে তার মতো তাগড়া যুবকের পুরুষালী প্রথম চুম্বন আজও তার পিচ্ছি বউ সহ্য করতে পারবে কিনা। তার তো এখন এই পিচ্ছি বউয়ের কোমল ঠোঁটে নেশা জেগেছে। সময় যত বাড়ছে আগুনের চুম্বন ক্রিয়াও ততই গাঢ়ত্বতে পরিণত হচ্ছে। মোম নিঃশ্বাস নিতে না পেরে ছটফট করতে শুরু করলো। আগুনের উন্মুক্ত পিঠে খামছে ধরা পেল, হাত দুটি আরো দৃঢ় হলো। মোমের ছটফটানি তার উন্মুক্ত পিঠের উপরে খামছে ধরা হাতের চাপ প্রগাঢ় হতেই আগুনের হুঁশ ফিরল। তুরন্ত মোমের ঠোঁটজোড়া মুক্তি দিল। আগুন লম্বা শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। ছাড়া পেতেই মোম আগুনের বুকে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। পেলো ব্যাগ হাত বাড়িয়ে আগুনের বুকে আলতো চাপড় মারল। আগুন ঠোঁট কামড়ে হাসে। মোম ক্ষীণ স্বরে বলে উঠল, অসভ্য লোক, কথা বলবো না আপনার সাথে। দেখি, আমার দিকে তাকাও। আগুন মোমের মাথাটা ধরে উঁচু করতে চাইল, কিন্তু পারল না। মোম মাথাটা আরো নিগ্রভাবে আগুনের বুকের ভেতর ঢুকিয়ে রাখল। লজ্জা লাগছে তার। এখন আগুনের চোখে চোখ রাখা মোমের পক্ষে সম্ভব না। লজ্জায় ছোট্ট শরীরটা কেমন নেতিয়ে পড়েছে। আগুন মিটিমিটি হেসে দু হাতে মোমকে বুকে আগলে নিল। মিশিয়ে নিল বক্ষ পিঞ্জরে বউয়ের ক্ষুদ্র শরীর। মোমের কানের পিঠে আলতো চুমো খেয়ে ফিসফিস করে বলল, তোমার লজ্জা রাঙা মুখটা দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু তুমি সেটা হতে দিচ্ছ না। বুকের মধ্যে ঘাপটি মেরে মুখ লুকিয়ে বসে আছো। এটা কি ঠিক বলো? এখন না হোক, একটু পর তো মুখ উঠাতেই হবে। তখন কি করবে শুনি? মোমের লজ্জায় হাঁসফাঁস লাগছে, কিছু বলছে না। আগুন পুনরায় বলল, যখন তোমার কষ্ট হবে, খুব বেশি লজ্জা লাগবে, তখন আশ্রয় হিসেবে আমার বুকটা বেছে নিও। এই বুকটা তোমার জন্য পার্মানেন্ট, সাথে আমিটাও। নির্দ্বিধায় এই বুকে তোমার সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা, লজ্জা, খুশি জমা রাখতে পারো। তুমি সবচেয়ে চমৎকার, সুন্দর, সংবেদনশীল এবং আশ্চর্য এক নারী। সেই নারী, যেই নারী এই রাগী বদমেজাজি আগুন শিকদারকে ঘায়েল করেছে, ভালোবাসা নামক বিষের বান মেরেছে। তুমি আমার সব। বুঝতে পারছো কি আমার বুকের ধকধক? মোম কোনো প্রতিক্রিয়া দেখালো না। আগের মতোই নিশ্চুপ থাকলো। ঠোঁট চেপে ঘন পাপড়ি যুক্ত নয়ন জোড়া খিচে বন্ধ করে আগুনের উন্মুক্ত বুকের সঙ্গে মিশে রইল। দুপুরে খাওয়ার সময় আইমান আসলো আগুনের ফ্ল্যাটে। ঘুম থেকে উঠে সেলিনার থেকে ভাইয়ের অসুস্থতার খবর শুনে আসতে চেয়েছিল, তবে ইম্পর্ট্যান্ট ক্লাস থাকে আসতে পারেনি। তাছাড়া ময়ূরীকে ফোন করে আগুনের বডি কন্ডিশনের কথা জিজ্ঞেস করলে সে বলেছে এখন আগুনের গায়ে জ্বর নেই। স্বস্তি নিঃশ্বাস ফেলে ভার্সিটি চলে যায় সে। আগুনের পিছে যতই লাগুক, সত্যি এটাই যে আইমান তার বড় ভাইকে ভীষণ ভালোবাসে এবং সম্মান করে। ভার্সিটি শেষে আর বাড়ি যায়নি, সেখান থেকে সোজা আগুনের ফ্ল্যাটে চলে এসেছে। গোসল করে আজকে মোম শাড়ি পরেছে। মূলত মিনা তাকে বলেছেন শাড়ি পরতে। যেহেতু এতদিন পর শাশুড়ি এখানে এসেছেন, শাড়ি পরতে বায়না করলেন। না পরলে ব্যাপারটা খারাপ দেখায়। তাছাড়া মোমের এখন শাড়ি পরতে কোনো অসুবিধা হয় না, নিজে নিজেই পরতে পারে। সেজন্য থ্রি পিস না পরে শাড়ি পরলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে
হাঁটু সমান লম্বা সিল্কি চুলগুলো তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিচ্ছে। শাড়ির ফাঁক গলিয়ে মোমের ফর্সা পেট দেখা যাচ্ছে, যা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আগুনের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। কয়েক কদম এগিয়ে এসে পেছন থেকে মোমকে জড়িয়ে ধরল, মুখ ডুবিয়ে দিল মোমের ভেজা খোলা ঘন কালো লম্বা চুলে। নিঃশ্বাসের সাথে টেনে নিল মোমের চুলে থাকা সুঘ্রাণ। আগুনের হুট করে জড়িয়ে ধরায় মোমের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল, কেঁপে উঠে মোমের ছোট সত্তা। আগুনের বলিষ্ঠ দুটি হাত মোমের পেটের উপর রাখা। মোম আগুনের হাতের উপর নিজের এক হাত রেখে সম্মুখের আয়নায় আগুনের মুখশ্রী দেখে মৃদু চেঁচিয়ে বলে উঠল, কি করছেন কি? আপনার কি লজ্জা বলতে কিছু নেই? দরজা খোলা, কেউ চলে আসবে, ছাড়ুন। আগুন মোমের ঘাড়ে থুতনি রেখে আয়নায় মোমের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, কেউ আসবে না, তুমি অযথা টেনশন করছো। এই ছোট্ট মাথায় এত টেনশন নেওয়া ঠিক না। বলেছে আপনাকে এক্ষুনি ময়ূরী আপু অথবা মা এসে বলবেন খেতে যেতে। আগুন পুনরায় কিছু বলতে উদ্যত হতেই পেছন থেকে কারো ভরাট স্বর ভেসে আসে। রোমান্স করবে ভালো কথা, কিন্তু দরজাটা বন্ধ করে রোমান্স করতে কি সমস্যা? তোমাদের বোঝা উচিত বাড়িতে আমার মতো নিষ্পাপ একটা বাচ্চা আছে। এভাবে নিষ্পাপ একটা বাচ্চাকে কষ্ট দিতে তোমাদের বিবেকে বাঁধলো না? এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? এখন এই নিষ্পাপ বাচ্চাটা যে তার হবু বউকে খুব মিস করছে, তার কি হবে? আগুন তুরন্ত মোমকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় দরজার দিকে। আইমান দরজার সাথে ঠেস দিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। আগুন গম্ভীর কণ্ঠে বলল, কি চাই? আইমান ঠোঁট উল্টে বলল, তোমাদের থেকে কিছু চাই না, আর যেটা চাই সেটা বললেও এখন তুমি দেবে না, তাই না বলাই ভালো। মা তোমাদেরকে খেতে ডাকছে, খাওয়ার ইচ্ছে হলে আসো, ইচ্ছে না হলে রোমান্স কন্টিনিউ করো। অবশ্য রোমান্স করলে আর খিদে পায় না। যাই হোক, আমি কিন্তু কিছু দেখিনি। আগুন চোখ রাঙিয়ে তাকায়। আইমান পাত্তা দিল না, শীষ বাজাতে বাজাতে রুম ত্যাগ করলো। আইমান যেতেই মোম আগুনের নিকট তেড়ে আসে, ঝাঁঝালো গলায় কাদো কাদো মুখ করে বলল, বলেছিলাম না কেউ চলে আসবে, আমার কথা শুনলেন না, এখন হলো তো। আগুন ভ্রুকুচকে চওড়া গলায় বলল। কি হলো? মোমের মুখ হা হয়ে যায়, অবাক হয়ে জানতে চাইল, কি হলো মানে? আয়মান ভাইয়া তখন আমাদের একসাথে দেখে ফেলেছিল। আমি জানি তিনি মিথ্যা বলেছেন যে কিছু দেখেনি। এখন ওনার সামনে কিভাবে যাব? মোমের কথায় আগুনের কোনো ভ্রুক্ষেপ নেই, ভাবলে হীন গলায় বলল, সো হোয়াট, দেখলে দেখেছে, তাতে কি? বক বক না করে খেতে চলো। বলেই আগুন ডাইনিং রুমের দিকে প্রস্থান করলো। এদিকে মোমের ভীষণ কান্না পাচ্ছে। ছি, আইমান ভাইয়া কি ভাবছেন? নিশ্চয়ই মোমকে নির্লজ্জ ভাবছে, কিন্তু মোমের তো লজ্জা আছে। লজ্জা তো নেই এই কুমড়ো মার্কা লোকটার। মোম এখন কি করবে? কিভাবে যাবে সবার সামনে? আইমান ভাইয়া কাউকে বলে দিবে না তো? কাউকে না বললেও তার সামনে মোম যাবে কিভাবে? লজ্জা লাগছে তার। ঠোঁট উল্টে কাদো কাদো মুখ করে মোমো চলল আগুনের পিছু পিছু। লাঞ্চ করে রাশেদ আইমান কিছুক্ষণ রেস্ট নিয়ে তারা বাড়ি চলে গেল। আগুনের ফ্ল্যাটে থেকে গেল মিনা, ময়ূরী। তার আদরের বড় ছেলে অসুস্থ আর মিনা চলে যাবেন, এমনটা কি হয়? ছেলে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তিনি বাড়ি ফিরবেন না। মিনা থেকে গেলেও ময়ূরী চলে যেতে চেয়েছিল। আগুন ময়ূরীকে যেতে নিষেধ করেছে। কালকে একটা বিশেষ দিন, আগুন একা হাতে সবকিছু সামলাতে পারবে না। সেজন্য ময়ূরীকে বলেছে সে যেন থেকে যায়। ময়ূরী ভাইয়ের কথা মেনে নিয়েছে। তাছাড়া আগামী 2 দিন তার কলেজ বন্ধ, তবে প্রাইভেট আছে, এতেও কোনো সমস্যা নেই। প্রাইভেটের পড়াটা না হয় ক্লাসমেটের থেকে জেনে নিবে। অগত্যা ময়ূরী নিজের ক্লাসমেটকে ফোন করে বলে রেখেছে স্যার যা পড়া দিবেন ওকে যেন হোয়াটসঅ্যাপ সেটা জানিয়ে দেয়। খাবার খেয়ে আগুন মোমকে নিয়ে রুমে চলে আসে। মোম কিছু কাপড় ভাঁজ করে ওয়ার্ড্রপে রাখছে। আগুন বারান্দায় দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। কথা বলা শেষ করে রুমে এসে দেখলো মোম বাচ্চাদের মতো গাল ফুলিয়ে গালে এক হাত দিয়ে বসে আছে। ব্রুকুচকে মোমের সম্মুখে এসে দাঁড়ায়। গমগমে গলায় আগুন বলল, তোমার মুখটা কি সবসময় বাংলার পেঁচা হয়েই থাকে? আশ্চর্য, এখন আবার কি হলো? গত রাতে তো ঠিক মতো ঘুমাতে পারোনি, এখন একটু ঘুমাতে পারো না? মোম ঠোঁট উল্টে বলল, আমি আপনার সাথে এই রুমে থাকবো না, চলে যাব। আগুন হাতে থাকা মোবাইলটা ড্রেসিং টেবিলের উপর রেখে বিছানায় এসে নিজের জায়গায় শটান হয়ে শুয়ে পড়ল। শরীরটা কেমন হালকা গরম গরম লাগছে। আবার জ্বর চলে আসবে নাকি কে জানে।
মাথার দুপাশের ধমনীর শিরাগুলো কেমন লাফাচ্ছে। ভাবলে ক্ষীণ কণ্ঠে বলে উঠল, যেখানে খুশি যেতে পারো, শুধু বাসার বাইরে যাওয়া যাবে না। খেপে উঠল মোম। বসা হতে উঠে আগুনের কাছে এসে বসলো। চঞ্চল ভঙ্গিতে আচমকা তীব্র সাহস নিয়ে বলল, আমি চলে যেতে চাচ্ছি আর আপনি আমায় আটকাবেন না? ভদ্রতা দেখিয়েও তো একবার বলতে পারতেন না মম, তুমি কোথাও যেতে পারবে না, এই রুমেই থাকো, আমাকে একা ফেলে যেও না। নাকি আমাকে এখন আপনার ভালো লাগে না? একটু আগে ফোনে কার সঙ্গে কথা বলছিলেন শুনি? আগুন হতভম্ব হয়ে গেল। যতটুকু মনে পড়ছে জ্বর তো আগুনের এসেছে। জ্বর আসলে মানুষ জ্বরের ঘোরে কত আবোল তাবোল কথা বলে। তাহলে এসব আজগুবি কথা মোম কেন বলছে? এসব তো আগুনের বলা উচিত। আগুন চোখ ছোট ছোট করে তাকিয়ে রাশভারী গলায় বলল, দেখি, আর একটু কাছে আসো তো। মোম আসলো। আগুন মোমের কপালে হাত দিয়ে চেক করলো, অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, খাবার খাওয়ার আগে রাশেদ যখন টিভিতে নিউজ দেখছিলেন তখন মোমো সেখানে উপস্থিত ছিল। নিউজে দেখাচ্ছিল বউকে রেখে স্বামী পরকীয়া করে। বউকে ভালোবাসে না, অথচ অন্য মেয়েদের প্রতি স্বামীর তীব্র আকর্ষণ। ব্যাস, তারপর থেকেই মোমের মনের মধ্যে হাঁসফাঁস লাগতে শুরু করলো। চঞ্চল কিশোরীর বুকের ভেতর অজানা ভয় বাসা বাঁধল। মোম গাল ফুলিয়ে বলল, আমি যখন চলে যেতে চাচ্ছিলাম আপনি আমাকে থেকে যেতে কেন বলেননি? যেতে নিষেধ কেন করলেন না? আগুন ঠোঁট কামড়ে হাসে। গলা খাকারি দিয়ে শান্ত কণ্ঠে বলল, তুমি কি চাও আমি তোমাকে আটকাই? মোম সরল গলায় জবাব দিল, চাই তো। আগুনের হাসি চওড়া হলো। মোমকে হ্যাচকা টান দিয়ে বুকে জড়িয়ে বিছানায় শুয়ে দিল। মোম ভয়ে চোখ খিচে বন্ধ করে নিল। মৃদু রাগী গলায় বলল, এমন কেউ করে? ভয় পেয়ে গিয়েছিলাম। আগুন অধরের হাসি বজায় রেখে শীতল গলায় বলল। আমি আছি তো, তাহলে ভয় কিসের? মোম এসব কথা কানে নিল না। মনের মধ্যে থাকা প্রশ্নগুলো ছটফট কণ্ঠে বলে উঠল, মাস্টার মশাই, আপনি আমাকে ভালোবাসেন বা না বাসেন সমস্যা নেই, শুধু সারা জীবন আমার পাশে ভরসার যোগ্য একজন মানুষ হয়ে থাকলেই চলবে। এখন যেমন আছেন সারা জীবন এমন থাকলেই হবে, এতেই আমি খুশি। আমি যদি কখনো কোনো ভুল করি, অন্যায় করে ফেলি, আপনাকে কষ্ট দিয়ে ফেলি, আপনি আমাকে বকুনি দিয়েন, দরকার হলে শাস্তি হিসেবে মারতেও পারেন, তবু আমি ছাড়া অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হবেন না। তাহলে কিন্তু মোম অনেক কষ্ট পাবে, মোমের মন ভেঙে যাবে, সহ্য করতে না পেরে হয়তো মোম মরেই যাবে। বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল মোম। আগুন অবাক হয়ে গেল। এই মুহূর্তে মোমের থেকে এসব কথা সে আশা করেনি। মোমকে বুক থেকে সরিয়ে মাথাটা বালিশে রাখলো। কিঞ্চিত ঝুঁকে মোমের উপর আধ শোয়া হলো। বলিষ্ঠ হাতে চোখের জল মুছে দিয়ে নরম গলায় বলল, কি হয়েছে মোম? আমার নামে কেউ কিছু বলেছে? তুমি কিছু শুনেছো? মোম মাথা নেড়ে না করল। তাহলে হঠাৎ এসব কথা কেন বলছো? মোম নাক টেনে টলমল চোখে চেয়ে মায়াভরা কণ্ঠে বলল, টিভিতে দেখেছি স্বামীরা নাকি পরকীয়া করে, বউকে রেখে অন্য মেয়েদের সাথে চলে যায়। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল, শান্ত কণ্ঠে বলল, সেই জন্য কাঁদছো? তোমার কি আমাকে তাদের মতোই মনে হয়? সব মানুষ এক হয় না মোম, সেভাবে সব স্বামীও এক হয় না। তুমি না একদিন বলেছিলে তোমার কোন বান্ধবীকে নাকি তার স্বামী অনেক মারে? আমাদের বিয়ের পর তোমার গায়ে কখনো হাত তুলেছি আমি? মারা তো অনেক দূরে থাক, আজ পর্যন্ত একটা ফুলের টোকাও দেইনি। তোমার উপর রাগ হলে আমি দূরে সরে থাকতাম, যাতে আমার রাগ তোমাকে দেখতে না হয়। তবু এত সন্দেহ? মোমের চোখ দুটো আবারও ভিজে উঠেছে। সেই নোনা পানি গড়িয়ে পড়ল মোমের মসৃণ গাল বেয়ে। কাদো কাদো গলায় মোম জবাব দিল, সন্দেহ করিনি, শুধু বলেছি মাস্টার মশাই সবসময় তার মোমের হয়েই থাকবে। আগুন মুচকি হেসে মোমের গালে গড়িয়ে পড়া চোখের পানি মুছে দিল। ঝুঁকে কপালে আলতো করে চুমু খেলো। কপালে কপাল ঠেকিয়ে শীতল গলায় বলল, জি, আমার কাঁদুনের বউ। আগুন শুধু তার মোমের। একটা কথা জেনে রেখো, মোম ছাড়া এই আগুনের বুকে আর কেউ থাকবে না, কথা দিলাম। যত দূরেই যাই না কেন, তুমি থাকবে কাছে। তুমি ছাড়া এই জীবনে কে থাকবে আর পাশে? আগুন কলেজ থেকে 3 দিনের ছুটি নিয়েছে। একদিন তো অনুমতি ব্যতীত ছুটি কাটিয়েছে জ্বরের জন্য। মিনার কথায় আরও 2 দিন বাড়িয়ে ছুটি নিয়েছে। যদিও আগুন এখন মোটামুটি সুস্থ, শুধু রাতে অল্প জ্বর ছিল। এতেই মিনা অস্থির হয়ে ছেলেকে 2 দিন বাড়িয়ে 3 দিনের ছুটির জন্য অ্যাপ্লিকেশন করালেন। আজকে একটি বিশেষ দিন,
সে কথা স্মরণ হতেই আগুনও মায়ের কথায় রাজি হয়ে গিয়েছে। এদিকে মোম তো একজন আছেই। আগুন বলেছে সে ঠিক আছে, তার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু মোম মানতে নারাজ। তার এক কথা, অল্প জ্বরই বা থাকবে কেন, সেই জন্য ডাক্তার যেই টেস্টগুলো দিয়েছেন সেগুলো এখন করাতে হবে। আর মিনা ও মোমের কথাই সাই জানিয়েছেন। অগত্যা আগুন বাধ্য হয়ে মোমকে সাথে নিয়ে পরিচিত এক হসপিটালে টেস্টগুলো করানোর জন্য চলে গেল। সেখানে আগুনের চেনা জানা ভালো একজন ডক্টর আছে। মোম বোরকা পরেছে, চোখ ছাড়া তার আপাত মস্তক বোরকার আড়ালে ঢাকা। আগুন নিজের গাড়িতে করেই এসেছে। মোমকে সিটে বসিয়ে সুন্দর করে সিট বেল্ট লাগিয়ে দিল। নিজে বসে পড়ল ড্রাইভিং সিটে। মোম এটা সেটা বলছে আর আগুন চুপ করে শুনছে। আগুন ড্রাইভিং করার পাশাপাশি মুখোশের আড়ালে ঢাকা মোমের ক্ষুদ্র আদল তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। কল্পনা করছে কিভাবে তার পিচ্ছি বউ চিকন পাতলা অধর জোড়া নেড়ে নেড়ে তোতা পাখির মতো বুলি আওড়াচ্ছে। হসপিটালে পৌঁছে গেটের বাইরে গাড়ি পার্ক করে মোমের হাত ধরে ভেতরে প্রবেশ করলো আগুন। মোম মাথা এদিক ওদিক ঘুরিয়ে চক্ষু জোড়া দিয়ে অবলোকন করছে হসপিটালের পরিবেশ। হসপিটালে তেমন ভিড় নেই, স্বল্প মানুষের সমাগম। মানুষগুলোকে পেছনে ফেলে তারা সম্মুখের দিকে এগিয়ে গেল। একতলার বাম দিকের কর্নারের কক্ষের সামনে এসে থামল আগুন। ভেতরে কাঙ্ক্ষিত মানুষটি ছাড়াও অন্য দুজন লোক দেখা যাচ্ছে। আগুন দরজায় নক করল না। দরজার বাইরে কিছুটা সাইড ঘেঁষে মোমকে সাথে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর লোক দুজন চলে গেলে আগুন দরজায় নক করল। ভরাট স্বরে বলে উঠল, মে আই কামিং স্যার? কারো গলার আওয়াজ শুনে কক্ষের মধ্যে সুন্দর ডিজাইনের কারুকাজ করা চেয়ারে বসে থাকা ডক্টর আশানুর মাথা উঠিয়ে নজর রাখলো দরজায়। চেনা পরিচিত মুখাবয়ব দেখে চোখ দুটো চকচক করে উঠল। বসা হতে উঠে খুশিতে গদগদ হয়ে বলে, আগুন, কতদিন পর দেখা হলো আমাদের, কেমন আছিস? আগুন কোনো প্রতিক্রিয়া দেখালো না। দরজার বাইরে ঠাই দাঁড়িয়ে, তার পিছনে মোম। আগুনের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আশানুর কাছে এগিয়ে এসে গমগমে গলায় বলল, শালা, আমার চেম্বারে আসতে হলে তোকে আবার পারমিশন নিতে হবে নাকি? ঝড়ের গতিতে ঢুকে যাবি, কোনো সমস্যা নেই। আগুন গম্ভীর কণ্ঠে বলল। সামনে থেকে না শুলে ভেতরে আসবো কিভাবে? আশানুর সরে দাঁড়ায়। আগুন মোমকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। মোমকে দেখে আশানুর ভ্রু কুঁচকে ফেলল, কিছু বলল না। ভদ্রতা সূচক চেয়ারে বসতে বলে নিজেও গিয়ে তার জন্য বরাদ্দকৃত জায়গায় বসে পড়ল। আগুন মোমকে চেয়ার টেনে বসিয়ে পাশের চেয়ারটায় নিজে বসলো। আশানুর মুচকি হেসে বলল, কি খাবি বল, চা নাকি কফি, সাথে অন্য কিছু? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে হাতে থাকা একটা ফাইল আশানুরের দিকে এগিয়ে দিল। রাশভারী কণ্ঠে বলল, কিছু খাবো না, জ্বর এসেছিল 2 দিন আগে। ফ্যামিলি ডক্টর বলেছেন এই টেস্টগুলো করিয়ে নিতে। যদিও আমার মনে হয় টেস্ট করানোর কোনো প্রয়োজন নেই, তবুও তুই একবার চেক করে জানা। সে না হয় দেখছি, তাই বলে কিছু খাবি না, খালি মুখেই চলে যাবি? তুইও কলেজ নিয়ে ব্যস্ত থাকিস, আমিও হসপিটাল নিয়ে। বন্ধুরা মিলে যে কিছু সময় আড্ডা দেবো সেই সময়টুকুও নেই। এক কাপ কফি অন্তত খেয়ে যা। আগুন বিরক্ত দৃষ্টিতে তাকায় আশানুরের দিকে। আশানুর নিজেই একজনকে ফোন করে 1 কাপ কফি, 1 গ্লাস জুস আর বিস্কুট দিয়ে যেতে বলল। মোমের দিকে চেয়ে হাসি মুখে বলল, এটা কে, তোর বোন নাকি? বাহ, আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। আগে তো এতটা ফর্সা ছিল না, গায়ের রং শ্যাম বর্ণের ছিল, আর এখন দুধে আলতা গায়ের রং। বলে হতাশা নিঃশ্বাস ত্যাগ করলো। পুনরায় বলল, মেয়েদের সুন্দর হওয়ার জন্য কত রকমের প্রোডাক্ট বের হয়েছে রে, এইসব মেখেই তো মেয়েরা ময়দা সুন্দর হয়। তুই এবার ভাবিস না তোর বোনকে মিন করে কিছু বলছি, আমি বাকি মেয়েদের উদ্দেশ্যে বললাম আর কি। তা ময়ূরী, কেমন আছো তুমি? পড়াশোনা ঠিকঠাক চলছে তো? পড়া নিয়ে কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে ফোন করে জানাতে পারো। আমি যেহেতু একজন ডক্টর, আশা করি তোমার অনেক হেল্প হবে। আগুন এতক্ষণ চোয়াল শক্ত করে আশানুরের কথাগুলো শুনল। আশানুর থামাতেই টেবিলের উপর বলিষ্ঠ হাতে কিছুটা জোরেই থাপ্পড় দিয়ে দাঁতে দাঁত চেপে ধমকে বলল, আর একটাও যদি আজাইরে কথা বলিস তাহলে গরম কফি তোর মুখে ঢেলে দিব। আশানুর হক চুকিয়ে যায়। মোমো কিঞ্চিত ভয় পেল। আশানুর ব্যগ্র কণ্ঠে বলল, রেগে যাচ্ছিস কেন? ওহো, তোর বোনকে ফোন করতে বলায় রাগ করছিস? আরে এতে রাগ করার কি আছে, তোর বোন মানে তো আমারও বোন। আগুন গলা ছেড়ে চিৎকার করে উঠল। শারাপ! আর একবার ওকে আমার বোন বললে তোর শ্বাসনালী চেপে ধরবো। আশানুর শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, ভাই প্লিজ তুই শান্ত হ, এটা হসপিটাল, এখানে আমার একটা রেপুটেশন আছে।
এভাবে চিৎকার করে আমার ইমেজ খারাপ করিস না। আগুন দমে গেল। মোমকে এক পলক দেখে শান্ত কণ্ঠে বলল। তোকে যেটা বললাম সেই কাজটা কর। আশানুর তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শোধালো। তোর বোন না হলে ওকে? আগুন ভাবলে ক্ষীণ গলায় বলল। তোর ভাবি। আশানুরের চোখ দুটো বড় বড় হয়ে গেল। অবিশ্বাসের সুরে বলে। হোয়াট? আমার তো কোনো ভাই নেই, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, তাহলে ভাবি আসবে কোথা থেকে? আগুনের মেজাজ খারাপ হলো। চিবিয়ে চিবিয়ে বলল।